আজকে বলছিলাম তোমাদেরকে জিকেসিএ পড়াবো। জিকেসিএটা তোমাদের কি করে পড়তে বলেছি তোমরা নিশ্চয়ই জানো। কারেন্ট অ্যাফেয়ার্স কী করে তোমাদের টুকতে বলেছিলাম জানো নিশ্চয়ই সবাই। এটা নিয়ে তো বহুত দিন আলোচনা হয়েছে, ঠিক আছে। তাও আমি আবার বলে দিই ইন শর্ট। সেটা হচ্ছে যে কোনো দুখানা সাইট দেখবে, দুখানা সাইট, যেমন জিকে টুডে বলে একটা সাইট হয়, আরেকটা সাইট আছে জাগরণ জোশ। এই দুখানা সাইট থেকে প্রতিদিন খবর আপলোড হয়। যেই রাত্রির 12টা হবে প্রতিদিন খবর আপলোড হয়ে যাবে, ঠিক আছে। তো তুমি প্রথমে একটা সাইট খুলবে, সেখান থেকে একদম কিওয়ার্ড দিয়ে দিয়ে, যেমন ওয়ান লাইনার লেখানো হয় সেরকমভাবে লিখে রাখবে তথ্যটাকা, মানে বেসিক যে তথ্য তুমি পাচ্ছ। মানে সাপোজ ইয়াস বলে একটা ঘূর্ণিঝড় হয়েছে, কবে হয়েছে, কোথায় হয়েছে, এর সোর্সটা কোন সাগরে, একদম এক লাইনে লিখে রাখলে, ধরলে তুমি এখান থেকে তথ্যটা পাচ্ছ, দিয়ে তুমি 1-2 লাইন গ্যাপ রেখে দেবে, দিয়ে পরের খবর। তো এরকম করে খবরগুলো টুকে যাবে 1-2-3-4 করে। তারপরে আরেকটা সাইট খুলবে জাগরণ জোশ। সেখানে দেখতে পাবে যে কিছু কিছু খবর রিপিট আছে, তার মানে সেই খবরগুলো ইম্পর্টেন্ট, সেগুলোকে স্টার মার্ক করে রেখে দেবে, যেগুলো রিপিট খবর। এবারে দেখবে যে যে কোনো চ্যানেলের মধ্যেই, যে কোনো সাইটের মধ্যে দেখা গেল এক্সট্রা কিছু ইনফরমেশান পাবে, সেইগুলো সেই খবর যেটা আগের টপিক যেটা পেয়েছিলে তার মধ্যে ইনক্লুড করে রেখে দেবে। আর যেগুলো এক্সট্রা, যেগুলো রিপিট হচ্ছে না, সেগুলো টুকে রেখে দেবে। এরকম করে আমাদের হিসাব বলে যে গড়ে মিনিমাম তোমরা অন্তত খবর পাবে 10 থেকে 12টা খবর মিনিমাম পাবে, প্রতিদিন পাবে। 10 থেকে 12টা খবর যদি প্রত্যেক দিন হয়, তাহলে 30 দিনে কতগুলো খবর হয়? মোর দ্যান 300 নিউজ, যেটা কোনো ম্যাগাজিনে পাওয়া যাবে না, ঠিক আছে। এখানে তোমরা যেহেতু WBCS পরীক্ষা দিয়েছো, তার জন্য আনন্দবাজার পড়তেও বলেছিলাম, আনন্দবাজারটাও পড়তে হবে, ঠিক আছে। আনন্দবাজার নিউজ পেপার, সেখান থেকে যদি কোনো তথ্য পাও সেটাও ইনক্লুড করে রাখবে। এরকম 300 নিউজ হলে তারপর যে কোনো একটা ম্যাগাজিন কেনো। বলেছিলাম পেশাব প্রবেশ কিনতে। এবার পেশাব প্রবেশ এবং তোমার এই নোটসটা তুমি কী করো, রিভাইজ করো পরের মাসের জন্য। প্রতিদিন তাহলে তুমি টুকছো আর আগের দিনেরগুলো রিভাইজ করছো, প্রতিদিন টুকছো, আগের দিনগুলো রিভাইজ করছো। এই করতে করতে কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর পাকার আসে, না হলে কোনো দিন পাকার আসবে না কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। হয় তুমি পেশাব প্রবেশ ম্যাগাজিন কিনতে পারো, অথবা তোমাকে আমি কারেন্ট অ্যাফেয়ার্সের PDF দিয়ে দিই, সেই PDFও পড়তে পারো, ঠিক আছে। যদি এত খাটাখাটনি করতে, মানে পাড়াটা পড়তে পারলে ভালো, অ্যাজ অ্যান অ্যাসপিরেন্ট এগুলো করাটা উচিত। যদি নাও করা যায়, অন্তত যে PDFগুলো পাঠাচ্ছি সেই PDFটা অন্তত ভালো করে রাট্টা মারা এবং প্রতিদিনকার খবরগুলো পড়া। যদি পেশাব প্রবেশও না পড়ো, যে PDFটা পাঠাচ্ছি সেই PDFটা করা এবং প্রতিদিনকার খবরগুলো টোকা। জাগরণ জোশেস ডিফেন্সের খবর অ্যান্ড সায়েন্স টেকনোলজির খবর একটু ভালো হয়, পার্টিকুলার এই সেগমেন্টেশনটা দেখতে পারলে ভালো হয়। যদি ইকোনমিক্সের খবর দেখতে হয়, তাহলে অ্যাফেয়ার্স ক্লাউড বলে একটা সাইট আছে, অ্যাফেয়ার্স ক্লাউড, সেই সাইটটা দেখতে পারলেও কাজ দেবে ইকোনমির খবরগুলো দেখার জন্য, ঠিক আছে। 2-3খানা সাইট ব্লেন্ড করে করে একদম ওয়ান লাইনার অ্যারো দিয়ে দিয়ে ইন শর্ট, আমি যেমন করে ক্লাসে লিখি অ্যারো দিয়ে দিয়ে, সেরকম করে ইন শর্ট খবর টুকতে তোমাদের প্রত্যেককে বলি আমি, ওকে। তো এরকম করে খবর টুকতে না পারলে কোনোদিন কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর পাকার আসবে না। এরপর দেখবে এই যে খবরগুলো তুমি পেলে, কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো তুমি পেলে, সেই রিলেটেড অনেক জিকে পাবে। যদি গ্যাপটা তোমার থাকে, তাহলে তুমি যদি সেই জিকে ধরনের জিকে তুমি যদি রিলেটেড খবর না জানো, তাহলে সেই জিকেটার খবরটাও বা সেই ট্র্যাডিশনাল জিকেটাও তুমি এখানে ইনকর্পোরেট করে দাও বা ইনপুট করে দাও, তাহলে তোমার সেই কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড জিকেটাও তোমার জানা হয়ে যাবে। কারণ চাকরি পরীক্ষায় যারা IAS IPS অফিসার যারা কোশ্চেন বানাচ্ছেন, তারা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যদি কোনো কোশ্চেন নাও দেয়, সেই রিলেটেড জিকের কোশ্চেন কিন্তু অনেক সময় আসে, ঠিক আছে। তাই GK CA কন্ট্রোল করার রাস্তা একটাই, ইউ হ্যাভ টু নোট ডাউন ইউর ওন নোটস রেগুলারলি, রিগোরাসলি। ক্লিয়ার?
তো যারা যারা জানো না তাদের জন্য এটা বলে দিলাম। চলো আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকটা শুরু করি। তোমাদের আমি এই ব্যাচে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস কোনোদিন নিইনি। আরে বাবা রে, যারা যারা পুরনো স্টুডেন্ট যারা ক্লাসে দেখেছো আমি যেভাবে নিই কারেন্ট অ্যাফেয়ার্স, সেভাবে এখানে আমি নেব না। তার কারণ এখানে আমি তো আর লেখানোর কোনো জায়গা নেই, আমি তো পিডিএফ আকারে দিয়ে দিচ্ছি যে অ্যাপয়েন্টমেন্ট লেখো বা এ লেখো সে লেখো, ইন শর্ট, বা 5টা করে কোশ্চেন আমি প্র্যাকটিস করালাম। এরকম করতে গেলে এই ধরনের ক্লাসগুলোতে সমস্যা হবে। তাই তথ্য যেগুলো ডাইনামিক তথ্য, যেগুলো তোমরা এই ধরনের সাইট থেকে পাবে না খুব সহজে, বা পেলেও অ্যানালাইসিস করতে পারবে না, সেই ধরনের তথ্যগুলোকে নিয়ে কালচার করব। যেহেতু রিসেন্ট ইয়ারে আমাদের এনভায়রনমেন্টের ওপর খুব চাপ পড়েছে, এবং যেহেতু এখন চাকরির পরীক্ষাতে তো বটেই, এবং সায়েন্সের দিক থেকেও বটে, এবং সমস্ত মানে বিউরোক্রেট হিসাবে, সিভিল সার্ভিস হিসাবে ক্লাইমেট চেঞ্জ একটা বড়সড় বিষয় হয়ে গেছে, বা এনভায়রনমেন্ট একটা বড়সড় বিষয় হয়ে গেছে। তাহলে আমরা ইএনভিএসের ওপর যে তথ্যগুলো পাচ্ছি সেগুলো আজকে আলোচনা করব। ওকে, কোনো সমস্যা নেই তো? এটুকু শুরু করি তাহলে আমি। ওকে, ভেরি ফার্স্ট পয়েন্ট, ইম্পর্ট্যান্ট টপিক যেটা, সেটা হচ্ছে এমিশন গ্যাস রিপোর্ট 2020। এই রিপোর্টটা কেউ শুনেছো? না। তোমাদেরকে আমি বলেছিলাম, আচ্ছা, আমরা এখানে না যেটা ফার্স্টে করব, ফার্স্টের দিকে প্রথম দিকের ক্লাসগুলোতে আমরা তো পিডিএফ তোমাদের দিয়ে দিচ্ছি। তোমাদের আমি তো পিডিএফ দিয়ে দিচ্ছি, সেটা তো আমার কারেন্ট নিউজ। যেমন আমার অলমোস্ট মে মাসেরটা বানানো হয়ে গেছে, আমি পারলে কাল আজকে রাত্রিবেলা বানাতে বাড়িয়ে দিচ্ছি, মানে আফটার ক্লাস পাঠিয়ে দেবো। আমি তোমাদের যেমন পিডিএফ দিই প্রত্যেক মাসে, সেটা তো আপডেট বা লাস্ট মান্থের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দিয়ে দিই, ঠিক আছে? তো এই যে সেশনটা যেটা হবে কারেন্ট অ্যাফেয়ার্সে, যেটা পড়ানো শুরু করছি আজকে থেকে, সেটা আমরা ওই বলেছিলাম মনে আছে যে আমরা ওই ইয়ার বুক করবো, প্র্যাকটিস করব, ঠিক আছে? মানে প্রিভিয়াস ইয়ার্সের, লাস্ট ইয়ারে, যেখান থেকে যেগুলো আর কি মোস্ট ইম্পর্ট্যান্ট। আমাদের তো 1 বছরে কারেন্ট অ্যাফেয়ার্স করতে হয়, এবং পরীক্ষা দেখতে দেখতে কী হয়, যেহেতু বিসিএস পরীক্ষা, যে ধরো তুমি 2021 সালে যদি ভালোভাবে পরীক্ষা ইনকেস হতোই, এখন হচ্ছে না করোনার জন্য, সেটা অন্য কথা। যদি 2021 সালে পরীক্ষা হতো, তাহলে আমরা কী পড়তাম? 2020 সাল থেকে পড়তাম নিশ্চয়ই, ঠিক আছে? মানে তুমি 20 সালটা পড়ছো, এবার তুমি প্রিলিমস দিতে দিতে তোমার আবার 2020 সাল থেকে 22 সাল চলে আসবে, তোমার 21 সালটাও পড়তে হবে, এবং 22 সালে মেন্স হওয়া যাওয়ার পর ইন্টারভিউটাও হবে, তোমার 2023 সালে রিক্রুটমেন্ট হয়ে যাওয়ার কথা ছিল, ঠিক আছে? তো যাই হোক, করোনার জন্য পরীক্ষাগুলো পেছচ্ছে। দ্যাট মিন্স আমাদের 20 সাল থেকে কিন্তু পড়তে হবে। তো প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন বা যেটা আমরা বলি আর কি, কী বলে, ইয়ার বুক, তো ওই টপিকটা তো তোমরা বিভিন্ন রকম ইয়ার বুক পেতেই পারো। তো সেই টপিকগুলো, তার থেকে যেগুলো ইম্পর্ট্যান্ট টপিক, সেগুলো আমি এই ক্লাসে করিয়ে দেবো, আলোচনা করব ব্যাকগ্রাউন্ড ধরে ধরে। আর তোমাদের মনে হয় আমি গত মাসের অক্টোবর থেকে মনে হয় আমি পিডিএফ দিয়েছিলাম কারেন্ট অ্যাফেয়ার্সের, তাই না? তো অলমোস্ট আমি 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে, এবং তার আগেও একটা মনে হয় স্টাডি আইকিউর একটা পিডিএফ দিয়েছিলাম, যেগুলো খুব ইম্পর্ট্যান্ট, ছিল আজ খুব থেকে ইম্পর্ট্যান্ট। অগস্ট। তো আমি অ্যাব্রাপ্টলি যেগুলো আর কি ওয়ান লাইনার, যেগুলো ইম্পর্ট্যান্ট, সেগুলোর নোটস আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে? এবার তার মধ্যে যেগুলো ইম্পর্ট্যান্ট টপিক আলোচনা করে যাওয়া দরকার, পড়া দরকার, সেগুলোই আমি আলোচনা করছি ক্লাসে, লাইভ ক্লাসে। চলো, ফার্স্টে এমিশন গ্যাস রিপোর্ট 2020। এই রিপোর্টটা, প্রথম কথা, কে পাবলিশড করে ইউএনইপি। ইউএনইপির ফুল ফর্ম কি, কে বলতে পারবে? ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম। ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, ঠিক আছে? এটা ইউএনইপির এটা অ্যানুয়াল রিপোর্ট। এই রিপোর্টে কি বলা হচ্ছে? বলছে গ্রিন হাউস গ্যাস যেটা হয়, সেই গ্রিন হাউস গ্যাসের যে এমিশন, সেটা কন্টিনিউয়াসলি কিন্তু ইনক্রিজ করে যাচ্ছে। গ্রিন হাউস গ্যাসের এমিশন কন্টিনিউয়াসলি ইনক্রিজ করছে, এবং যদি খেয়াল করে দেখা যায় যে গত 10 বছরে, মানে ডিকেডে, 2010 থেকে
2020-র মধ্যে এই 10 বছরে প্রতি বছর অ্যানুয়ালি 4% করে ইনক্রিজ হচ্ছে। অ্যানুয়ালি কিন্তু এটা 10 বছর ধরে প্রত্যেক বছর প্রায় 4% করে অ্যানুয়ালি অন অ্যান অ্যাভারেজ এর কিন্তু ইনক্রিজ হয়েছে গ্রিন হাউস গ্যাসের এমিশনের। ওকে, বোঝা গেল? এবং এর র্যাপিড ইনক্রিজ একটা হয়েছে যেটা 2019-এ এর র্যাপিড একটা ইনক্রিজ হয়েছে। কত পার্সেন্ট? 2.6%। 2.6%। কেন? এর রিজন কি? এর রিজন হচ্ছে ডিউ টু ফরেস্ট ফায়ার্স। ফরেস্ট ফায়ারের জন্য এই এমিশনটা হয়েছে। খেয়াল করে দেখো তো, করোনা যখন আসছিল তার ঠিক আগ দিয়ে অ্যামাজন এবং অস্ট্রেলিয়াতে ফায়ার হয়েছিল, মনে আছে? দাবানল হয়েছিল, মনে পড়ছে? হ্যাঁ স্যার। সেই বিশাল পরিমাণ ফরেস্ট ফায়ারের জন্য, ঠিক আছে, মেন রিজন এটা, ইট ইজ দ্য মেন কজ, মেজর কজ। তার জন্য প্রায় 2.6% কিন্তু ইনক্রিজ হয়েছে এই অ্যানুয়ালের থেকেও আর কি, র্যাপিড ইনক্রিজ হয়েছে একটা। ঠিক আছে, সেকেন্ড যে কারণটা সেটা হচ্ছে ফজিল কার্বন ডাইঅক্সাইড এমিশনস হচ্ছে, এর মধ্যে ইনক্লুড হচ্ছে। ফজিলস পোড়ানো হচ্ছে, যেগুলো আমরা পেট্রোল হ্যান ত্যান এগুলো যেগুলো পোড়াই, ঠিক আছে, ফজিলস কার্বন ডাইঅক্সাইডের জন্য কিন্তু গ্রিন হাউস গ্যাস এমিশন বেড়ে গেছে। ক্লিয়ার? বোঝা গেছে? এই যে কোন দেশগুলো এই গ্রিন হাউস গ্যাস এমিশনের জন্য দায়ী, কোন দেশগুলো বেশি করে দায়ী, কাদের মধ্যে বেশি করে হয়েছে, তার মধ্যে প্রথম 4টে দেশ যেটা বেশি করে এমিশন করছে তার মধ্যে হচ্ছে ফার্স্ট চায়না, বুঝতে পারছো, পপুলেশন একটা দায়ী আছে। দেন ইউএসএ, দেন ইউরোপিয়ান ইউনিয়ন উইথ ইউনাইটেড কিংডম, দেন ইন্ডিয়া। ঠিক আছে, টোটাল গ্রিন হাউস গ্যাস ইফেক্ট যেটা হয় তার প্রায় 55% কিন্তু এরিয়াই দায়ী। এক দশকে, লাস্ট 2010 থেকে 2020-র মধ্যে, এই এক দশকের মধ্যে এই 4টে দেশ মেন দায়ী, যারা মেন সারা বিশ্বে যা গ্রিন হাউস গ্যাস এমিশন চলছে তার 55% কভার করছে এরা নিজেরাই। এবং যার জন্য প্রতি সেঞ্চুরিতে 3 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা বেড়ে যাচ্ছে। 3 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা বেড়ে যাচ্ছে পার সেঞ্চুরি। এই রিপোর্টটা পাশ করেছে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম বলে একটা সংস্থা, ইউএনইপি, অ্যানুয়াল রিপোর্ট পাশ করেছে, এমিশন গ্যাস রিপোর্ট 2020-তে। বোঝা গেল? কোনো সমস্যা আছে? এই গ্রিন হাউস গ্যাস এমিশনের জন্য এই প্রভাবটা কিছুটা কমেছে কোভিড-19-এর জন্য কিছুটা কমেছে লকডাউনের জন্য। কিন্তু এই কমলেও এর পেছনেও এই যে কমছে এটা কিন্তু শর্ট টার্ম রিডাকশান, এ তো লং টার্ম রিডাকশান নয়। এই সারা জীবন ধরে এই লকডাউন হয়ে চলবে কি? এটা শর্ট টার্ম রিডাকশান, তার মানে এটা কোনো সলিউশন নয়। রাদার বলা যেতে পারে এর মধ্যেও চলে যাচ্ছে সমানতালে গ্রিন হাউস গ্যাস এমিশন। তার কারণটা কি? এখনও বেশ কিছু মানুষজন তারা ওই হাউস হোল্ড যে জ্বালানি ইউজ করে, সে গ্যাস হোক কি পাতাপতি দিয়ে, গরিব মানুষরা আবার এই জ্বালানির খরচা বেড়ে যাওয়ার জন্য তারা কি করছে? টায়ার পোড়াচ্ছে, কাঠ পোড়াচ্ছে না? পলিউশন বাড়ছে না? দ্যাট মিনস ফয়েলস তো সুয়ান তাহলে কিন্তু হয়েই চলেছে এটা। তো কিছুটা পরিমাণ কমেছে, যেহেতু ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়েছে, যেগুলো হার্ডকোর সেকেন্ডারি ইন্ডাস্ট্রিজ সেগুলো বন্ধ হয়েছে, তার জন্য কিছুটা পরিমাণ কমেছে, কিন্তু বাট সেটা শর্ট টার্ম রিডাকশান, নট দ্য পার্মানেন্ট সলিউশন সেটা। ঠিক আছে, তো টার্গেট নেওয়া হয়েছে, এই জন্য ইউএনইপি টার্গেট নিয়েছে যে মোটামুটি এই রিডাকশান রেট কমিয়ে আনতে হবে 2030-র মধ্যে, 30 সালের মধ্যে এই রিডাকশান রেটটাকে কমিয়ে নিয়ে আসতে হবে, অনেক পরিমাণে গ্লোবালি কমিয়ে নিয়ে আসতে হবে। বোঝা গেল?
সেকেন্ড কথা, এই সম্বন্ধে এই যে গ্রিন হাউস গ্যাসের আমি ইফেক্ট বলছি, এখান থেকে জিকের জিনিস কি কি লাগে? গ্রিন হাউস গ্যাসের জন্যে কোন গ্যাস সবচেয়ে বেশি দায়ী গো? CFC, কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাই অক্সাইড। আর CFC, সিএফসি, মিথেন, মিথেন, কার্বন মনোঅক্সাইড, এই সরি মনোক্সাইড, মনোঅক্সাইড। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে CFC, chlorofluorocarbon, HCFS, হাইড্রোফ্লোরিক কার্বনস, ঠিক আছে, বা ব্ল্যাক কার্বন, এগুলোও কিন্তু দায়ী। প্রথম কথা, এগুলো তোমরা বুঝতে পারছো যে যেহেতু এখন খুব এসি ইউজ করা হয়, তো এসির জন্য কিন্তু এইগুলো খুব দায়ী হয়ে যায়। এক, দুই, এই সম্বন্ধীয় অনেক দিন আগে একটা মিটিং বসেছিল, অনেক কাল আগে। সেই মিটিংটা পৃথিবী বিখ্যাত। এই পরিবেশ সম্বন্ধে একটা মিটিং হয়েছিল, সেখানে সমস্ত দেশ চুক্তিবদ্ধ হয়েছিল এবং তারা বলেছিল যে গ্রিন হাউস গ্যাসের মানে প্রভাব কমাতে হবে এবং প্রত্যেককে দায়িত্ব নিতে হবে, এবং তার জন্য রিনিউয়েবল সোর্সগুলোকে কাজে লাগানো হচ্ছে। আন্তর্জাতিক মানের একটা মিটিং হয়েছিল সমস্ত দেশ নিয়ে। সেই মিটিংটা যে চুক্তি হয়েছিল, সেই চুক্তিটার নাম হচ্ছে কিয়োটো প্রোটোকল স্যার। কিগালি অ্যামেন্ডমেন্ট। ওগুলো তো আছেই, আমি সব পরে বলবো ওগুলো সব। কিগালি অ্যামেন্ডমেন্ট টু মন্ট্রিল প্রোটোকল। কিগালি অ্যামেন্ডমেন্ট টু মন্ট্রোল প্রোটোকল, ঠিক আছে। এই প্রোটোকলে, হ্যাঁ মিটিং এর নাম যেটা হয়েছিল সেইটা, বুঝলাম না, ঠিক করে উচ্চারণ করো। মানে আমি বলতে চাইছি স্যার, এখানে যে মিটিংটা হয়েছিল সেই মিটিংটার কি নাম এইটা, মানে কি অ্যামেন্ডমেন্ট টু মন্ট্রিল বলে একটা মিটিং হয়েছিল, মন্ট্রিলে একটা মিটিং হয়েছিল, তার নাম হচ্ছে কিগালি অ্যামেন্ডমেন্ট, ঠিক আছে। কিগালি অ্যামেন্ডমেন্ট কী লক্ষ্যমাত্রা নিয়েছে, কি নিয়েছিল? টু ফেস ডাউন, কমাতে চেয়েছিল, টু ফেস ডাউন প্রোডাকশান অ্যান্ড কনজামশান অফ হাইড্রোফ্লুরোকার্বন, দ্যাট মিন্স HFCS, হাইড্রোফ্লুরোকার্বন। এই যে রেফ্রিজারেটর যেটা ইউজ করা হয়, সেখান থেকে এই হাইড্রোফ্লুরোকার্বনটা দায়ী, ঠিক আছে। তো এইটাকে কমানোর জন্য চেষ্টা করা হয়েছিল, এবং এই কিগালি অ্যামেন্ডমেন্ট যে টার্গেটটা নিয়েছিল, সে টার্গেটটা হচ্ছে টু এমিশন অফ হাইড্রোফ্লুরোকার্বন তো এক নম্বর, বা কার্বন ডাই অক্সাইড এক নম্বর, বা ওই যে কি বলে ব্ল্যাক কার্বন, এগুলোর ব্যবহার কমানোর জন্য লক্ষ্যমাত্রা নিয়েছিল, ঠিক আছে। যাতে কি হয়, যাতে অ্যাভয়েড করা যায় 0.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমানো যেতে পারে, টেম্পারেচারকে রিডিউস করা যেতে পারে উইদিন 2100 সেঞ্চুরি। 2100 সালের মধ্যে যাতে প্রত্যেক বছর অ্যানুয়ালি যাতে 0.4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার গ্লোবাল ওয়ার্মিং যাতে কমানো যায়, এই গ্যাসগুলোর ব্যবহার কমিয়ে দিয়ে তার লক্ষ্যমাত্রা নিয়েছিল। বলো, কারো কোনো সমস্যা আছে কিনা? সালটা কত স্যার? 2100 সাল। এই পয়েন্টে কারো কোনো সমস্যা আছে? স্যার একটা কথা জানা ছিল, বলছি কিগাল অ্যামেন্ডমেন্ট মানে তো সংশোধন, তাহলে ঠিকঠাক করে একটু উচ্চারণ করো না গো, শুনতে পাচ্ছি না। স্যার হেডফোনটা তো প্রবলেম আছে। বলছি অ্যামেন্ডমেন্ট মানে তো সংশোধন, তাহলে এখানে কিগালি অ্যামেন্ডমেন্ট বললো কেন? মানে তার আগে কিছু ছিল যেটাকে সংশোধন করলো? মন্ট্রিল হয়েছিল। আচ্ছা, ওকে। ঠিক আছে, এটুকু হয়েছে। পরেরটা যাই আমি।
আচ্ছা, যেহেতু প্রসঙ্গ উঠলো একবার ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম নিয়ে, সেই সম্বন্ধে একটু কথা বলে দিই, তাহলে জিকে কিছু আলোচনা হয়ে যাবে। আমরা প্যারালালভাবে চলবো, কারেন্ট অ্যাফেয়ার্স জিকে করতে করতে যাবো। এখানে কোনো সমস্যা নেই তো কারোর? না স্যার। না স্যার। ইউএনইপি, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, ঠিক আছে? এটা কি? ইট ইজ দ্য লিডিং গ্লোবাল এনভায়রনমেন্ট অথরিটি। সারা বিশ্বের পরিবেশের সমস্ত দূষণ বোধন যাতে না হয় তার দেখভাল করার জন্য এক ধরনের সংস্থা। এর হেডকোয়ার্টার কোথায়? HQ কেনিয়া। কোথায়? কেনিয়ার কোথায়? কেনিয়ার রাজধানীর নাম কি? নাইরোবি। কেনিয়ার রাজধানী নাইরোবিতে এদের হেডকোয়ার্টার। জিকের কোশ্চেন একটা, ঠিক আছে? এরা নিজেরাই পরিবেশ সচেতনতার জন্য যে ফান্ডিং করার দরকার পড়ে, যে কাজকর্মগুলো সারা বিশ্বে হয়, গ্লোবালারি হয়, তার ম্যাক্সিমাম ফান্ডিংটা এরা নিজেরাই করে থাকে, মানে 95% ফান্ডিং এরা নিজেরাই করে। এদের ফান্ডের কন্ট্রোল 95% নিজেদের ওপরেই রয়েছে, ঠিক আছে? বাদবাকি এরা যে কাজকর্মগুলো করছে কাদের সাহায্যে করছে? ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট অ্যাসেম্বলি বলে একটা সংস্থা আছে, এনভায়রনমেন্ট অ্যাসেম্বলি, ঠিক আছে, যাকে বলা হয় ইউএনইএ। তাদের সাথে কাজ করছে এবং প্রকারান্তে বলতে পারো যে ইউএনইএ এই সংস্থাটাই হচ্ছে এদের গভর্নিং বডি। ইউএনইএই হচ্ছে ইউএনইপির গভর্নিং বডি, ঠিক আছে? সারা ওয়ার্ল্ডের একটা হাইয়েস্ট লেভেলে পরিবেশ নিয়ে ডিসিশন নেওয়ার ক্ষমতা এই সংস্থার রয়েছে, ইউএনইপির রয়েছে। ক্লিয়ার? স্যার ওটা কি বলেছিলেন, দ্য লিডার অফ? ইট ইজ দ্য লিডিং গ্লোবাল এনভায়রনমেন্টাল অথরিটি। এটা কি? সারা বিশ্বের এনভায়রনমেন্ট রিলেটেড একটা একটা অথরিটি দেয়, লিডিং গ্লোবাল এনভায়রনমেন্টাল অথরিটি। ক্লিয়ার? আচ্ছা, এবার তমাল যেগুলো বলছিল সেগুলো একটু একটু করে বলে দিই অল্প অল্প করে। যে পরিবেশ নিয়ে এরা, এই ইউএনইপি অনেক উদ্যোগ নিয়েছে, অনেক এগ্রিমেন্ট করেছে, ঠিক আছে? সেই এগ্রিমেন্টগুলোর মধ্যেই ইম্পর্টেন্ট বা বিশ্ববিখ্যাত এগ্রিমেন্ট কোনগুলো ছিল? এক নম্বর হচ্ছে কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি, এটা। দুই নম্বর হচ্ছে কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডেঞ্জার্ড স্পেসিস অফ ওয়াইল্ড ফনা অ্যান্ড ফ্লোরা। কেউ মানে না বুঝতে পারলে বলে দেবে, কারণ যেখানে যেটুকু বোঝানোর দরকার সেটুকু বুঝতে পারবো। সবই তো কারেন্ট অ্যাফেয়ার্স জিকে, এই ধরনের জিকে খুব একটা এক্সপ্লেন করার জায়গা নেই, যেমন ট্র্যাডিশনাল বা অন্যান্য ইতিহাস ভূগোল পড়ায়, ঠিক আছে? দ্য কনভেনশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এন্ডেঞ্জার্ড স্পেসিস অফ ওয়াইল্ড ফনা অ্যান্ড ফ্লোরা, সমস্ত প্রাকৃতিক জীব এবং জন্তুদের নিয়ে যেগুলো এন্ডেঞ্জার্ড স্পেসিস, তাদের ওপর এরা একটা চুক্তি করেছিল, কনভেনশন করেছিল, কনক্লেভ করেছিল। তিন নম্বর, স্যার ওই ট্রেড ইন ও তারপরে কি লিখেছেন? ট্রেড ইন এন্ডেঞ্জার্ড লুপ্তপ্রায়, বিপদগ্রস্ত, এন্ডেঞ্জার্ড, ডেঞ্জারের আগে এন তারপরে ইডি, আগে ইএন পরে ইডি, এন্ডেঞ্জার্ড স্পেসিস অফ ওয়াইল্ড ফ্লোরা অ্যান্ড ফনা। তারপরে মার্কারি, পারদ নিয়ে দূষণ হওয়ার জন্য ওরা করেছিল মিনেমাটা কনভেনশন, এটাও একটা ইম্পর্ট্যান্ট কনভেনশন হয়েছিল, মিনেমাটা কনভেনশন অন
মার্কারি, মিনেমাটা কনভেনশন। হয়েছে? তারপর ভিয়েনা কনভেনশনে এরা এনেছিল ওই মন্ট্রিল প্রোটোকল, যেটা তমালকে আমি বলছিলাম, মন্ট্রিল প্রোটোকল এনেছিল, যে কি কি নিয়মকানুন মানা দরকার। তারপর একটা উল্লেখযোগ্য কনভেনশন করেছিল মাইগ্রেটরি বার্ডস নিয়ে, বা স্পেসিসদের জন্য, পরিযায়ী প্রাণী পক্ষীদের জন্য করেছিল, কনভেনশন অন মাইগ্রেটরি স্পেসিস। ঠিক আছে? লেটেস্ট দুটো কনভেনশন ওরা করেছে শেষের দিকে, যেটা ইম্পর্টেন্ট। এক হচ্ছে বামাকো কনভেনশন। সব আছো না, চলে গেছো? বামাকো কনভেনশন এটা কি জিনিস? এটা এক ধরনের চুক্তি আফ্রিকান নেশনগুলোর সঙ্গে। কেন? যাতে ওই আফ্রিকার যে প্রাণীগুলো মানে ধরো কি বলবো, আফ্রিকাতে যে তোমার ওই মানে যে প্রাণীগুলোকে আর কি অত্যাচার করা হচ্ছে, তাদের যাতে ওই প্রহিবিশন অত্যাচারগুলো বন্ধ করা যায়, তার জন্য আফ্রিকান নেশানে। ঠিক আছে? আফ্রিকার দেশগুলোতে প্রচুর বৈচিত্র্য জঙ্গল রয়েছে এবং প্রচুর বিচলিত প্রাণী রয়েছে, যাতে সেই প্রাণীগুলোকে অত্যাচার করা না যায়, সেই জন্য সেটাকে প্রহিবিট করার জন্য এই বামাকো কনভেনশনটা হয়েছিল। হলো? আর লাস্ট এটা ইম্পর্টেন্ট এটা করেছিল, সেটা হচ্ছে তেহরান কনভেনশন। তেহরান কার রাজধানী গো? তেহরান কার রাজধানী? এই লোকজন, তেহরান কার রাজধানী? তেহরান কার রাজধানী গো? কথা বলে না? বালুচিস্তান কি? হ্যাঁ, পারবো না, আন্দাজে বলে লাভ নেই। এত যে ইতিহাস পড়লে পারস্য, ইরানের রাজধানীর নাম কি গো? তেহরান। অসাধারণ। হ্যাঁ, তো ওই ইরানের রাজধানী তেহরানে একটা মিটিং হয়েছিল, কনভেনশন হয়েছিল, কিসের ওপর? টু প্রোটেক্ট অফ দ্য ম্যারিন এনভায়রনমেন্ট অফ দ্য ক্যাসপিয়ান সি। টু প্রোটেক্ট অফ দ্য ম্যারিন এনভায়রনমেন্ট অফ দ্য ক্যাসপিয়ান সি। কাস্পিয়ান সাগরে সামুদ্রিক পরিবেশ রক্ষা করার জন্য। তোমরা জানো এইদিকে নর্থ আমেরিকা, এইদিকে সাউথ আমেরিকা, এইদিকে ইউরোপ, এইদিকে তোমার হচ্ছে আফ্রিকা, এইদিকে এশিয়া এবং অ্যারেবিয়ান কান্ট্রিগুলো, এইদিকে ভারত, এইদিকে পুরানি এশিয়া, এইদিকে অস্ট্রেলিয়া। তোমরা এটা জানো? তো এই যে তেহরান এইরকম জায়গা করে রয়েছে, এই মাঝখানে এটা হচ্ছে কাস্পিয়ান সাগর, এটা হচ্ছে লোহিত সাগর, এইদিকে তোমার হচ্ছে ভূমধ্য সাগর, সব পার্শ্ববর্তী জায়গাগুলো। ঠিক আছে? তো ইরানের এখানে সমস্ত তেলের সমস্ত খনিজ পদার্থগুলো ওঠা হয় না, তেল তোলা হয় না? তো তেল তুলতে তুলতে এখানে সমুদ্রের মধ্যে তারা নিশ্চয়ই বিষ ছড়াচ্ছে, তাহলে সামুদ্রিক যে পানি বা সামুদ্রিক যে এনভায়রনমেন্ট সেটা নিশ্চয়ই নষ্ট হচ্ছে।
সেজন্য এই ইরানের তেহরানে কনভেনশন করা হয় দ্য হাউ টু প্রোটেক্ট দ্য মেরিন এনভায়রনমেন্ট অ্যাট দ্যাট রিজিয়ান, ক্যাসপিয়ান সাগর অঞ্চলে। ক্লিয়ার? তো এনভায়রনমেন্টের ওপর ইউএনইপি যথেষ্ট বড়সড় ভূমিকা রয়েছে এবং তারা রিসেন্টলি এই কমিশন এই রিপোর্টটা বার করেছিল, এমিশন গ্যাস রিপোর্ট 2020, তাতে কি বলেছে মনে থাকবে, খেয়াল করে পড়ে নিও এই টপিকটা। এতক্ষণে একখানা টপিক শেষ করলাম। স্যার তো কথা বলবো। বলো। এই যে 7টা লিখলাম, হ্যাঁ, এটা পরে যে হেডিংটা দেয় ওরা কি বলে লিখে রাখবো একটুখানি বলুন না, না হলে পরে ভুলে যাব। মানে ইউএনইপির সাথে এটা কিভাবে লিখবো তাই। এইগুলো কি এতক্ষণ ধরে এটা কি বললাম? কনভেনশন বললাম তো। কনভেনশন মানে কি? হ্যাঁ, কনভেনশন মানে কি? হ্যাঁ, এগ্রিমেন্টস, তাই না? তো এই এগ্রিমেন্টসগুলো বা মিটিংগুলো কে করেছে অ্যারেঞ্জ? ইউএনইপি করেছে। হুম, তাহলে হুম। বলতে পারো ইম্পর্টেন্ট মিটিংস বা ইম্পর্টেন্ট এগ্রিমেন্টস, ইম্পর্টেন্ট মুভস অফ ইউএনইপি অন এনভায়রনমেন্ট। হয়েছে? পরেরটায় যাবো, সবার হলে বলো পরেরটা যাবো। আমি কিন্তু এবার এইরকম টপিক আলোচনা করবো এক এক করে করে। এমনি পাতি কে কোথায় অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, কে কোথায় অ্যাওয়ার্ড পেয়েছে, কে কোথায় মরেছে, কে কোথায় ঘেসেছে, ওসব আমি কারেন্ট অ্যাফেয়ার্স এখন আর বলবো না। ও পিডিএফ পাওয়া যায়, পিডিএফ পরে দেখে নেবে। পিডিএফ দিয়ে দিচ্ছি, পিডিএফ দেখে নাও। পড়া ধরার সময় ধরে নেবো, বাট কারেন্ট অ্যাফেয়ার্স এবার আলোচনা করবো বিসিএস লেভেলের মতোই, যাতে মেন্সে কাজ দেয়। আর মেন্সের সায়েন্স পেপার থেকে তোমরা নিশ্চয়ই জানো, মেন্সের যে সায়েন্স পেপারটা তার সাথে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স পেপারটা ইনক্লুড, জানো তো? 4th পেপার যেটা হয় সেটা কিন্তু সায়েন্স অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স বলা হয় বা জিকে বলা হয়। তার মানে এর মধ্যে সমস্ত কিছু কিন্তু ইনক্লুড আসতে পারে। তার জন্য আমি যেগুলো ইম্পর্টেন্ট সায়েন্স বেস সেটা আগে করিয়ে দেওয়ার চেষ্টা করছি। হয়েছে? পরেরটা যাবো? ডান সবার? চলো পরেরটা। পরের টপিক, এরপর টপিক আসে, একটা রিপোর্ট হয়, তার নাম হচ্ছে অ্যাডাপ্টেশন হবে, অ্যাডাপ্টেশন গ্যাপ রিপোর্ট, অ্যাডাপ্টেশন গ্যাপ রিপোর্ট 2020, অ্যাডাপ্টেশন গ্যাস রিপোর্ট 2020। এটাও কে করেছে? ইউএনইপি। এই রিপোর্টটা পেশ করেছে ইউএনইপি। 1 নম্বর। এতে কি হলো? এই রিপোর্টে কি বলা হয়েছে? বলছে ন্যাশনাল লেভেলে অ্যাডাপশান করার জন্য বা ইমপ্লিমেন্ট করার জন্য যে প্ল্যানিংগুলো প্রত্যেকটা দেশ নিয়ে থাকে, ঠিক আছে, সেখানের মধ্যে অ্যানুয়াল রিপোর্টে দেখা যাচ্ছে যে প্রায় বলতে পারো ডেভেলপিং কান্ট্রি যেগুলো আছে, ঠিক আছে, তারা ক্লাইমেট চেঞ্জের ওপর ইফেক্ট আনার জন্য বেশ কিছু কিছু মানে কি বলবো এস্টিমেশন করেছে। মানে লিখে রাখতে পারো এরমভাবে যে 72% অফ কান্ট্রিজ সারা ওয়ার্ল্ডের মধ্যে আর কি, সারা ওয়ার্ল্ডের মধ্যে 72% দেশ তারা ক্লাইমেট চেঞ্জের জন্য বিভিন্ন প্ল্যানিং আনছে। ন্যাশনাল লেভেলে ডেভেলপ করার জন্য আমাদের যেমন হয় না 5 ইয়ার্স প্ল্যানিং একটা কালে হতো, এখন নীতি আয়োগ রয়েছে, বিভিন্ন প্ল্যানিং প্রোগ্রাম করে। তো সেইখানে যেমন পরিবেশের ওপর যদি কোনো মিটিং ফিটিং করে থাকে, সেই রকম 72খানা দেশ, 72% দেশ তারা এনভায়রনমেন্ট বা ক্লাইমেট চেঞ্জকে এখন গুরুত্ব দিচ্ছে, ঠিক আছে। এবং আরও বলছে যে এরা ক্লাইমেট চেঞ্জের ওপর
মানে মোটামুটি ধরা হচ্ছে যে 2050 সালের মধ্যে 2050 সালের মধ্যে ক্লাইমেট চেঞ্জের ওপর টোটালি ওয়ার্ল্ডে প্রায় 500 বিলিয়ন খরচা হবে ওয়ার্ল্ড জুড়ে। 500 বিলিয়ন ডলার খরচা হবে। কোথায় পার্টিকুলারলি ডেভেলপিং কান্ট্রিজগুলোতে, উন্নয়নশীল দেশগুলোতে। উন্নয়নশীল দেশগুলোতে যাতে ক্লাইমেট চেঞ্জের ঠিকঠাকভাবে ইফেক্ট আসে তার জন্য 2050 সালের মধ্যে প্রায় 500 ডলার বিলিয়ন খরচা হবে। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? ঠিক আছে। এবার এই 500 কোটির জন্য নিশ্চয়ই ফিনান্সের দরকার পড়বে, তাই না? 500 কোটি তো যে দেশগুলো ডেভেলপিং কান্ট্রি তারা তো এমনি করতে পারবে না, তাদের জন্য নিশ্চয়ই ফিনান্সের দরকার পড়বে। সেই ফাইন্যান্সের জন্য বিভিন্ন রকম এফোর্ট দেখা দিচ্ছে, ঠিক আছে? মানে কীরকম? তার জন্য নেচার বেসড সলিউশন করা হচ্ছে, নেচার বেসড সলিউশন আনা হচ্ছে বা প্রায়োরিটাইজ করা যাচ্ছে, যাতে পাবলিক সেক্টর এবং প্রাইভেট সেক্টর দুটোই এই টাকাটা বাজাতে পারে এবং সেখান থেকে ফাইন্যান্স করা যেতে পারে ডেভেলপিং কান্ট্রিগুলোতে এই পার্টিকুলার ক্লাইমেট চেঞ্জের ওপর। বোঝা গেল? যেহেতু কোভিড-19 সিচুয়েশান চলছে এবং প্রত্যেক ডেভেলপিং কান্ট্রির অবস্থা বেশ খারাপ, তার জন্য প্রাইভেট অ্যান্ড পাবলিক সেক্টরের বোধগুলোকেই বলা হচ্ছে যে ভাই তুমি নেচার বেস সলিউশন করো, সমস্ত প্রোডাক্ট নেচার বেস করো, যাতে পরিবেশও ঠিকঠাক থাকে, বাজবাজ হয়, ক্লাইমেট চেঞ্জ ঠিকঠাক থাকে এবং তোমাদের বিজনেসও ঘোরে এবং মানুষের উপকারও লাগে, এবং সেই ইনভেস্টমেন্ট করো, দ্যাট মিনস সেই রকমভাবে ফিন্যান্সিং করো তোমরা। বোঝা গেল? যে কোনো সরকারি প্রজেক্ট বা প্রাইভেট সেক্টরে যে জন্য এখন নেচার বেস প্রোগ্রাম চলছে, নেচার বেস সলিউশন চলছে। নেচার বেস সলিউশন বলতে কিছু বুঝতে পারলে তোমরা? যেমন সাস্টেইনেবল আর কি ম্যানেজমেন্ট, বা তোমার ওই যে রিনিউয়েবল সোর্স সেইগুলোকে, বা মডিফাই ইকোসিস্টেম, এগুলোকে বলা হয় নেচার বেস সলিউশন। যেমন তোমরা নিশ্চয়ই জানো যে সূর্যের এখন ওই যে পুনর্নবীকরণ, হ্যাঁ 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 সেইগুলোই, যেমন জলবিদ্যুৎ কাজে লাগানো, ঠিক আছে, বা যেমন সৌরশক্তিকে কাজে লাগানো, যে সোলার প্লেটগুলো ইউটিলাইজ করা হচ্ছে, সমস্ত টোটোগুলোকে দেখতে পাচ্ছ তো, টোটোর ওপর দিয়ে সব সোলার প্লেটগুলো লাগিয়ে দেওয়া হচ্ছে, বিদ্যুতীকরণ সোলার প্লেট দিয়ে করা হচ্ছে, ইভেন অনেক স্কুলের মধ্যে তোমার লাগানো হচ্ছে সোলার প্লেট, ঠিক আছে, সেইগুলো। ওকে, বায়োডিগ্রেডেবল প্রোডাকশন, বায়োডিগ্রেডেবল প্রোগ্রাম তাকে বলে নেচার বেস সলিউশন বলা হয় তাকে। ক্লিয়ার? যাই হোক, সেটা তোমার লোকাল বা ন্যাশনাল বা যে কোনো ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রেই এটা অ্যাডপ্টেবল আর কি। যাই হোক, চলো পরের টপিকে আসি। যেহেতু আমরা ইউএনইপিটা পড়ে ফেলেছি তার জন্য এখান দিয়ে আর কিছু আলোচনার জায়গা নেই। পরের টপিকে যাই আমি। হলো, টোকা হয়েছে এটা? স্যার পাশে পিপিটা কি প্রোডাক্টের জন্য লিখেছেন স্যার? কোথায় এটা? পাবলিক সেক্টর আর প্রাইভেট সেক্টর বোথ। আচ্ছা, আমি আগেও বলছি এখনও বলছি, আমি আগে মনে বলছিলাম জানি না, এই যে ক্লাসগুলো করাবো কাইন্ডাসে, সেটা কোনো নোট আমি দেবো না। ক্লাস যে করবে না তার মিস যাবে, রেকর্ড ক্লাস পেয়ে যাবে, বাট কোনো নোট আমি দেবো না। যারা সিনসিয়ার তারা নিশ্চয়ই ক্লাসে আসো, তারা ক্লাস থেকে নোটটা পেয়ে যাবে, অফলাইন ক্লাসের মতো ওরকম ব্যাপার। সেকেন্ড, আমি যদি নোট দিয়ে দিই তাহলে আর বোঝানোর দরকার নেই, ওইগুলো আলোচনা করার দরকার নেই। নেক্সট 3 নম্বর, তোমরা নিশ্চয়ই কাইন্ডাস একটা জিনিস পড়ো, সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রাম ইন্ডেক্স, পড়ো না? ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রাম ইন্ডেক্স 2020,
ঠিক আছে, সিসিপিআই বলা হয় একে, সিসিপিআই। এখানে এই 2020 সালে ইন্ডিয়া কত র্যাঙ্ক করেছে গো? কত র্যাঙ্ক করেছে গো জানো? 10th র্যাঙ্ক করেছে। এগুলো জেনে রেখে দাও, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এই ধরনের ইন্ডেক্স। এই ইন্ডেক্সটা কে বার করে বলো বড়? ও লোকজন, কারেন্ট আসতে হু 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 বললে বলো। জার্মান ওয়াচ বলে একটা সংস্থা আছে, জার্মান ওয়াচ বলে সংস্থা আছে, যারা মানে ওই এক ধরনের ক্লাইমেট চেঞ্জের ওপর একটা ইনস্টিটিউট, তারা অ্যাকশন বিভিন্ন রকম ক্লাইমেট চেঞ্জের ওপর নানা রকম অ্যাকশান নিয়ে থাকে। এই সংস্থাটা এই ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রাম ইন্ডেক্স বার করে থাকে, ঠিক আছে? 2005 সাল থেকে এটা বার হয়ে আসছে, 2005 থেকে এটা বার হয়ে আসছে এই ইন্ডেক্সটা। আচ্ছা, যেটা বলো কথা সেটা হচ্ছে এই ইন্ডেক্স অনুযায়ী এরা কি করছে, এরা একটা গোল নিয়েছে, টার্গেট নিয়েছে। গোলটা কি? টু লিমিট গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং যাতে বেশি করে না হয় তার জন্য একটা টার্গেট নিয়েছে। কত থাকতে হবে? টু ওয়েল বিলো 2 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1 ডিগ্রি মানে 1.5 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে যেন এই গ্লোবাল ওয়ার্মিংয়ের যে ইনক্রিজ সেটা যেন না হয়। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? গ্লোবাল ওয়ার্মিং কত করে বাড়ছিল গো? ইউএনবি কত বলছিল? 3%, অন অ্যান অ্যাভারেজ অ্যানুয়াল কত করে বাড়ছে? 4%. 4% করে বাড়ছে। তো এই সংস্থাটা আবার, এই জার্মান ওয়াচ বলে সংস্থাটা, এটা টার্গেট নিচ্ছে যেন 2 থেকে 1.5 মধ্যে যেন সেন্টিগ্রেডের মধ্যে যেন বাড়ে, তার জন্য বেশি না হয় গ্লোবাল ওয়ার্মিং। ক্লিয়ার? বোঝা গেল? সব চুপচাপ কেন বুঝতে পারছি না। যাই হোক, এই যে ইন্ডেক্সটা কিসের ভিত্তিতে করা হয়ে থাকে গো জানো? কিসের ভিত্তিতে করা হয়ে থাকে? যে কোন দেশ কীরকমভাবে তারা এনার্জি ইউজ করছে, শক্তিকে ব্যবহার করছে, প্লাস কোন দেশ কীভাবে গ্রিন হাউস গ্যাস এমিশন করছে, প্লাস কোন দেশ কীভাবে ক্লাইমেটের ওপর বিভিন্ন রকম পলিসিস আনছে, এবং কোন দেশ কীরকমভাবে তাদের রিনিউয়েবল এনার্জিকে কাজে লাগাচ্ছে। এইগুলোর ওপর ভিত্তি করে পারফরমেন্স দেখে তাকে ওরা ওই ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রাম ইন্ডেক্সে স্থানান্তরিত বা স্থানাঙ্কিত করে আর কি। ক্লিয়ার? আরেকবার বলুন না স্যার এই পয়েন্টগুলো। কোন দেশ কীরকম এনার্জি মানে শক্তি ব্যবহার করছে, কোন দেশ কীরকম নবীকরণ শক্তি ইউটিলাইজ করছে, যেমন সূর্যের শক্তি, জৈব শক্তি ইউটিলাইজ করছে, কোন দেশ কীরকমভাবে এই যে মানে গ্রিন হাউস যে গ্যাসের জন্য যে তাপমাত্রা বৃদ্ধি পায় সেটা কীভাবে কমানোর জন্য চেষ্টা করছে, কোন দেশ কীভাবে আবহাওয়া ক্লাইমেট জলবায়ু ঠিকঠাক রাখার জন্য নানা রকম পলিসি নিচ্ছে। এই গ্রহণের ওপর তাদের ব্যবহার, এনার্জি ব্যবহার, বিভিন্ন রকম পলিসিস নেওয়ার ওপর তাদের যে অ্যাক্টিভিটি, গভর্নমেন্টাল যে অ্যাক্টিভিটি, দ্যাট মিনস অ্যাডমিনিস্ট্রেশন, তার ওপর এরা পার্টিকুলারলি সেই পারফরমেন্স দেখে এই সংস্থা জার্মান ওয়াচ এরা একটা ইন্ডেক্স বানায় বা একটা চার্ট বানায় যে কোন দেশের পারফরমেন্স কীরকম ভালো হচ্ছে বা খারাপ হচ্ছে। নট অনলি পলিসি মেকিং পর তাদের যে রেজাল্ট সেটাও ওরা দেখছে। বোঝা গেল?
এদের রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়া হচ্ছে সপ্তমতম জঘন্যতম দেশ, ওয়ার্স্ট কান্ট্রি, বুঝলে? এদের রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়া হচ্ছে ওয়ার্স্ট কান্ট্রি, 7th পজিশনে রয়েছে। কেন? স্যার হ্যাঁ, ফার্স্টে আছে স্যার? ফার্স্টে তোমার মানে সব থেকে ওয়ার্স্ট কান্ট্রি যেটা হচ্ছে সেটা হচ্ছে কি মোজাম্বিক বলে একটা দেশ আছে। সবচেয়ে যেটা খারাপতম দেশ সেটা হচ্ছে মোজাম্বিক, আফ্রিকান একটা দেশ মোজাম্বিক। কেন সব খারাপতম দেশ ইন্ডিয়া সপ্তমতম? তার কারণ হচ্ছে এখানে এক্সট্রিম একটা ওয়েদার চেঞ্জ হয়, তার ফল তোমরা প্রতি মুহূর্তে দেখতে পাচ্ছ। প্রায় ঝড় আসছে আমাদের এখানে, আরব সাগর এবং বঙ্গোপসাগর এখন প্রায় ঝড় আসছে। ছোটবেলায় এত নিম্নচাপ শুনতে, যখন ছোট ছিল তখন এত নিম্নচাপ শুনতে পারতে? এখন সারা বছর ধরে শোনা যায় নিম্নচাপের জন্য বৃষ্টি হয়, সারা বছর ধরে শোনা যায় যে নিম্নচাপের জন্য বৃষ্টি হচ্ছে। নিম্নচাপ কোনোদিন আর কাটছে না, সারা জীবন ধরে নিম্নচাপ হয়েই থাকছে। দ্যাট মিন্স পারিপার্শ্বিক পরিস্থিতি, ক্লাইমেট, জলবায়ু প্রচুর পরিমাণে চেঞ্জেস হয়ে যাচ্ছে, ঠিক আছে? এত পরিমাণে ভূমিক্ষয় হচ্ছে, ম্যানগ্রোভ কাটা হয়ে যাচ্ছে, মাচুলি দ্বীপ ধ্বংস হয়ে যাচ্ছে, ল্যান্ডফলস হচ্ছে, ভূমিক্ষয় হয়ে যাচ্ছে সেগুলো। তো এই জন্য পুরোপুরি গাছ কাটা হচ্ছে, সমান তালে গাছ কাটা হচ্ছে, প্লাস্টিকের চূড়ান্ত পরিমাণে ব্যবহার, চূড়ান্ত পরিমাণে পপুলেশন, চাষযোগ্য যে জমি সেগুলো বন্ধ করে দিয়ে তোমার ইটের জঙ্গল করে দিচ্ছে, বড় বড় বিল্ডিং তৈরি করে দিচ্ছে। তার জন্য ক্লাইমেটের ওপর বৃহৎ একটা প্রভাব পড়ছে। ক্লাইমেট তো আর একদিনে হয় না, 30, 40, 50 বছর ধরে একটা বিশাল বড় আবহাওয়ার পরিবর্তনকে তো ক্লাইমেট বলে, জলবায়ু বলে, তাই না? তো ইন্ডিয়ান ক্লাইমেটের একটা ওয়ার্স্ট কন্ডিশন আসছে, ওয়েদারের ওয়ার্স্ট কন্ডিশন আসছে। সেই হিসাবে এই সংস্থা ইন্ডিয়াকে 7th পজিশনে রেখেছে ওয়ার্স্ট কান্ট্রি হিসাবে, ঠিক আছে? এবং সব থেকে বেশি হচ্ছে সেটা মোজাম্বিকে। ক্লিয়ার, বোঝা গেছে? স্যার ওই ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রাম ইন্ডেক্স 2020 তে ফার্স্ট র্যাঙ্কে কে? বুঝলাম না। ওই এবারের ক্লাইমেট মানে 2020 যে সিসিপিআই যে ইন্ডেক্সটা, সেটাতে তো 10th র্যাঙ্ক করেছে ইন্ডিয়া, আর ফার্স্ট র্যাঙ্ক কে করেছে? ফার্স্ট র্যাঙ্কে করেছে এই রে, আরে দাঁড়াও দেখতে হবে, আমি ভুলে গেছি। কি হবে, সুইজারল্যান্ডে ওরাই হবে। ক্লাইমেট চেঞ্জ পারফর্মিং ইন্ডেক্স 2020, টপ র্যাঙ্কে করেছে, টপ র্যাঙ্ক। ওয়েট আচ্ছা, টপ 3-এর মধ্যে কেউ নেই। ওরা তো একটা লক্ষ্যমাত্রা দেয় যে এত পার্সেন্ট পেতে হবে, তাই জন্য টপ 3-এ কেউ নেই। ফোর্থে হচ্ছে সুইডেন। তোমাদের স্ক্রিনটা দেখিয়ে দিই আমি, 1 সেকেন্ড দাঁড়াও। ডাউনলোড করলাম, দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। টাইমস অফ ইন্ডিয়াতে খবরটা বেরিয়েছিল। দেখো টপ 3-এ কেউ নেই। ফার্স্ট র্যাঙ্ক হচ্ছে সুইডেন, সেকেন্ড হচ্ছে মানে ফোর্থ র্যাঙ্ক হচ্ছে সুইডেন, ফোর্থ হচ্ছে তোমার ইউকে, 6 হচ্ছে ডেনমার্ক, ঠিক আছে? ইন্ডিয়া 10th র্যাঙ্কে। বাট ইন্ডিয়ার গ্রোথ হয়েছে 2014 থেকে টানা ওপর দিকে এগোচ্ছে, মানে ওর র্যাঙ্ক ওপর দিকে হচ্ছে।
আগে খুব খারাপ ছিল, যে 31তম জায়গায় ছিল, সেখান থেকে গ্রোথ হয়ে আজকে 10th। বাট 2019 সাল থেকে আবার এটা পিছিয়ে গেছে। 2020-তে খুব বেশি করে হয়েছে পলিউশনটা, 2010-এ আবার 10th চলে এসছে, পিছিয়ে গেছে এবছর 20 সালে। ওকে, কোন দেশে কীরকম ঝড় হয়, কোন দেশে কীরকম গরম বাড়ে, কোন দেশে কীরকম বন্যা হয়, সেগুলোর ওপর বিশেষ করে মানে লক্ষ্য রেখেই এই ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স করা হয়। ঠিক আছে, তা আমাদের এখানে তোমার ঝড় হয়েছে, আমফান হয়েছে 2020 সালে, হয়েছে না? হলো। হ্যাঁ স্যার, তার আগে তোমার আসামে বন্যা হয়েছে, হয়েছে না? ওই একই বছর। তো করোনার মধ্যে বন্যা, করোনার মধ্যে তোমার ওই ঝড় হলো, তার মধ্যে তোমার আবার প্রচণ্ড গরমও হয়েছে তোমার 2020 সালটায়, চূড়ান্ত পরিমাণ গরম হয়েছে। তো সবটা মিলিয়ে ইন্ডিয়ার স্থান একটা বেড়ে গেছে, মানে পরের দিকে উঠে গেছে আর কি, 9 থেকে আবার কমে গেছে, তাড়াতাড়ি চলে এসছে। ঠিক আছে, চল পরের খবরে যাই। সব ঝিম মেরে থেকো না, চললাম পরের খবরে। আমি সব এনার্জি নেই, কিছু নাই, ঝিমঝিম করে থাকছে। আচ্ছা, এখান থেকে আর কি খবর ইম্পর্টেন্ট? আচ্ছা, আরেকটা খবর বলে দিই। যাতে একটু মজা আসে, একদিনে সব এক একটা খবর বলে দিলে তোমাদের মাথা মাথা ঘুলিয়ে যাবে, যাতে ডিফারেন্ট কাইন্ড অফ খবরগুলো যাতে পড়াশোনার মজা থাকে। সেটা হচ্ছে, কত নম্বর খবর হবে এটা? 4 নম্বর খবর হবে তো, 4টে খবর বলি। সেটা হচ্ছে, তোমরা কি জানো যে আর্কটিক সিতে, আর্কটিক সি মানে, আর্কটিক সি মানে কি? এই আর্কটিক রিজিয়নের যে সমুদ্র সাগর। আর্কটিক সিতে তোমার বরফ গলছে, তুমি জানো? আইসের যে কভার ছিল সেটা গলে যাচ্ছে। ঠিক আছে, তো এটা নিয়ে একটা খবর উঠেছে। খবরটা হচ্ছে, ন্যাশনাল সেন্টার অফ পোলার অ্যান্ড ওশান রিসার্চ, আহা বানানটা তো উল্টো করে লিখলাম, রিসার্চ, NCPRO এই বলে একটা সংস্থা আছে। তারা বলছে যে গত 41 বছরে আর্কটিক সিতে যে বরফের চাদর ছিল, সেটা গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য বীভৎস পরিমাণে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে। 1979 থেকে 2018 যদি হিসাব করা যায়, মানে ওরা যে রিপোর্টটা বার করে 2018 পর্যন্ত, ঠিক আছে, তাদের দেখাচ্ছে প্রতি 10 বছরে, প্রতি ডিকেটে সেখানে বরফের গলার পরিমাণ ছিল, ধ্বংসের কারণ মানে পার্সেন্টেজ ছিল -4.7%, সেটা 2019-এ গিয়ে ওই এক বছরের মধ্যে সেটা হয়েছে -13%। ঠিক আছে, যার জন্য কি হয়েছে, যে তোমার ওই যে যেখানে আর কি তোমার বরফের চাদর ছিল, সেই বরফের চাদর ভেঙে চুরে গিয়ে গরমে, গ্লোবাল ওয়ার্মিংয়ের গরমে সেই বরফটা গলে গিয়ে কী হয়েছে, তোমার সি ওয়াটার উঠে এসছে উপরে। ঠিক আছে, এবং উত্তর মেরুতে যদি বরফ গলে যায়, তাহলে ন্যাচারালি সেখান থেকে বায়ুপ্রবাহ হবে, বায়ুপ্রবাহ হয়ে সারা বিশ্বে সেটা নিশ্চয়ই প্রভাব ফেলবে, একটা ঝড় বৃষ্টি সমস্ত কিছুর একটা প্রভাব ফেলবে। নর্দার্ন হেমিস্ফিয়ারে যেসব প্রাণীগুলো থাকে, সেই প্রাণীদের জীবজগতের একটা বৈশিষ্ট্যের প্রভাব পড়বে। তো সবটা নিয়ে একটা বড়সড় প্রশ্নের চিন্তায় এসে গেছে। ঠিক আছে, এই জন্য
টার্গেট নেওয়া হয়েছে একটা, এবং এই সংস্থায় টার্গেট নিয়েছে যে 2050 সালের মধ্যে কি করবে, ওরা একটা থিম নিয়েছে যার উপর ওরা কাজ করবে। থিমটা হচ্ছে নো আইস লেফট, মানে ওরা যেটা বলছে যে নো আইস লেফট ইন দ্য আর্কটিক সি 2050। যদি এরমভাবে চলতে থাকে তাহলে 2050 সালের মধ্যে কোনো আইস থাকবে না, 2050 সালের মধ্যে সমস্ত আইস গলে যাবে। তাই এটাকে আটকানোর জন্য ওই গ্লোবাল কার্বন যে এমিশন, মানে গ্রিন হাউস গ্যাস এমিশন বা তোমার এই যে গ্লোবাল ওয়ার্মিং, সেটাকে বন্ধ করার জন্য ওরা র্যাপিড চেষ্টা করছে। বোঝা গেল? কোনো প্রশ্ন আছে? লাস্ট একটা কি লিখেছেন 2050 সালে ওই জায়গাটা একবার একটু বলুন। নো আইস লেফট ইন দ্য আর্কটিক সি 2050 সাল। ওরা থ্রেট পেচ্ছে যে যদি এই রেটে যদি হয়ে যায়, সমান্তরালে যদি বরফ গলে যায়, তাহলে উইদিন 2050 সালের মধ্যে কোনো বরফ আর অবশিষ্ট থাকবে না সুমেরু অঞ্চলে। ঠিক আছে? সুমেরু সাগরে কোনো বরফ থাকবে না, সব গলে জল হয়ে যাবে। জলস্তর যদি বেড়ে যায় উত্তরের দিকে, উত্তর মেরুতে, তাহলে তার জলপ্রবাহ হবে। তোমরা ক্লাইমেট নিশ্চয়ই ভূগোলে গল্প পড়েছিলে। তাই সারা বিশ্বে বিশাল রকম সমস্যা হবে, এবং তার কারণটা কি বলছে, ওই গ্রিন হাউস গ্যাস এফেক্ট এবং ওই যে তোমার কি বলে, ওটা কি বলে বলো, গ্লোবাল ওয়ার্মিং। তাই গ্লোবাল ওয়ার্মিং এবং গ্রিন হাউস গ্যাস এমিশনকে ওরা কন্ট্রোল করার চেষ্টা করছে, না হলে 2050 সালের মধ্যে সব গলে জল হয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, বিসিএস এর মেন্সে এইরকম বাজে কতগুলো কোশ্চেন আসতে পারে এই রিলেটেড, জিকের কোশ্চেন। সেই জন্য আমি বলে দিচ্ছি, যদিও তোমাদের সিলেবাসে নেই এটা, তবু এই রিলেটেড টপিক আসলো বলে আমি কিছু কিছু জিনিস বলে দিই। সেটা হচ্ছে এই যে বলো তো, সুমেরু সাগরটা আমরা জানি নিশ্চয়ই একদম পৃথিবীর উত্তর দিকে রয়েছে, তাই তো? উত্তর দিকে রয়েছে না? জেনে রেখে দাও, উত্তরের দিকে সমস্ত যে সাগরগুলো রয়েছে, এটা কিন্তু আমি মহাসাগর বলছি না, কি বলছি, সি বলছি, আর্কটিক সি। উত্তরের দিকে যে সাগরগুলো রয়েছে, সে সাগরগুলোর মধ্যে এই সাগরটা হচ্ছে স্মলেস্ট, ওয়ার্ল্ডের স্মলেস্ট সি, স্মলেস্ট সি। বোঝা গেল? ওয়ার্ল্ডের এটা কি, স্মলেস্ট সি, মনে থাকবে। পৃথিবীর এটা সব থেকে ক্ষুদ্রতম ওশিয়ানের পার্ট একটা। ওকে, ঠিক। আচ্ছা, সেকেন্ডালি এই যে ওশিয়ান বা এই যে সি বলছি, এটা কিন্তু ল্যান্ডলকড, ল্যান্ড দিয়ে চারিদিকে ঘেরা। কি রয়েছে, একদিকে তোমার রয়েছে একদম উত্তরের দিকে কোন দেশ, গ্রিনল্যান্ড। তারপরে কে রয়েছে, কানাডা, গ্রিনল্যান্ড কানাডা। তারপর কে রয়েছে, নরওয়ে। তারপর রয়েছে কে, আলাস্কা। তারপর কে রয়েছে, রাশিয়া। চার ধার দিয়ে ঘেরাও করা একটা সাগর। দেশগুলো লিখে রাখো পারলে, ঠিক আছে? গ্রিনল্যান্ড, কানাডা, নরওয়ে, আলাস্কা, রাশিয়া। হলো? আচ্ছা, ন্যাশনাল সেন্টার অফ পোলার অ্যান্ড ওশান রিসার্চ, NCPORO, ন্যাশনাল সেন্টার অফ পোলার অ্যান্ড ওশান রিসার্চ, NCPRO, এটা কোন দেশের সংস্থা, ইন্ডিয়ার সংস্থা। কোন দেশের সংস্থা, ইন্ডিয়ার সংস্থা। ঠিক আছে? আমরা নিশ্চয়ই জানি যে আর্কটিকে, মানে সুমেরু অঞ্চলে, আর্কটিকাতে, ঠিক আছে, আমাদের ভারতবর্ষের একটা গবেষণা কেন্দ্র আছে, তার নাম হচ্ছে হিমাদ্রি, জানো তো? সুমেরু অঞ্চলে যে গবেষণাগার তাকে বলা হয় হিমাদ্রি। আর কুমেরু অঞ্চলে যে গবেষণাগার দুটো আছে ইন্ডিয়ার, একটা হচ্ছে মৈত্রী আর একটা হচ্ছে ভারতী। ঠিক আছে? একটা হচ্ছে মৈত্রী আর একটা হচ্ছে
ভারতী। গঙ্গোত্রী আগে ছিল, ঠিক আছে, এখন হিমাদ্রি। ওকে, তো এটা কোন মিনিস্ট্রির আন্ডারে পড়ে? বিসিএস এর পরীক্ষার মেন্সে চলে আসতে পারে। এই যে এনসিপিআরও কথা যেটা বলছি, স্যার ওই যে এগুলো বললেন না, ওগুলো একটু করে লিখে রাখি, আরেকবার বলুন। তোমার গবেষণা কেন্দ্র এগুলো সব, এই যে স্টেশনগুলো যেখানে গবেষণাগুলো হয় তার স্টেশনগুলোর নাম। হ্যাঁ হ্যাঁ। হুম হুম। আর্কটিকা সুমেরুতে তোমার রয়েছে হিমাদ্রি, আর দক্ষিণ মেরুতে তোমার কুমেরুতে তোমার রয়েছে, অ্যান্টার্কটিকায় রয়েছে তোমার স্যার মৈত্রী। এই গঙ্গোত্রীটা হিমাদ্রি হয়েছে পরে? হুম, অ্যান্টার্কটিকা হচ্ছে তোমার মৈত্রী আর ভারতী, মৈত্রী আর ভারতী। হলো? আচ্ছা, এবার এই যে এনসিপিআরও, ন্যাশনাল সেন্টার অফ পোলার অ্যান্ড ওশান রিসার্চ, এটা কোন মিনিস্ট্রির আন্ডারে পড়ে? এটা পড়ছে মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্স, মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সের আন্ডারে পড়ে। এটা একটা অটোনমাস রিসার্চ সেন্টার অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার সায়েন্সের জন্য, যারা বিভিন্ন রকম লোকাল ভেজিটেশন, ইকোলজি, হিউম্যান হেলথ বা ইকোনমি নিয়ে রিসার্চ ফিকাস করে, ঠিক আছে, হিউম্যান হেলথ অ্যান্ড ইকোনমির ওপর কাজকর্ম করে, তো রিসার্চ করে। সেটা হচ্ছে মিনিস্ট্রির, কোন মিনিস্ট্রির আন্ডারে? মিনিস্ট্রি অফ আর্থ অ্যান্ড সায়েন্সের আন্ডারে। এই মিনিস্ট্রিটা তোমার তৈরি হয়েছিল 98 সালে, 1998-এ এই মিনিস্ট্রিটা এস্টাবলিশ পেয়েছিল। বলো, কোনো প্রশ্ন আছে? হেডকোয়ার্টারটা কোথায়? হেডকোয়ার্টার দিল্লি। হেডকোয়ার্টার দিল্লি। হয়ে গেলে বলে দাও, কোনো সমস্যা থাকে না থাকলে পরের টপিকে চলে যাবো আমি। হলো? নেক্সট। আচ্ছা, আমরা কিছু অন্যরকম জিনিস পড়ি এবার, যাতে গোলমালটা না হয়। আমরা একটু জঙ্গল নিয়ে পড়ি, হ্যাঁ, ফরেস্ট নিয়ে আলোচনা করি। ফরেস্ট 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 ন্যাশনাল পার্ক পড়ছিলাম না তোমাদেরকে আমি? হ্যাঁ। টপিক প্রচুর আছে, একদিনে শেষ তো হবে না, চলতে থাকবে এটা, এই সেশন। কত নম্বর টপিক হবে? 5 নম্বর টপিক হবে। স্টেট অফ দ্য ওয়ার্ল্ডস ফরেস্টস রিপোর্ট 2020। আচ্ছা, তোমাদের একটা আমি হোমওয়ার্ক দিচ্ছি, মন দিয়ে শুনে নাও। যে যে রিপোর্টগুলো বলছি তোমরা সার্চ করে সেগুলোর পারলে আপডেশন করে রাখতে পারবে, পারবে? মানে 2020 সাল বলছি তো, 2020-21 সালে যদি রিপোর্ট বেরিয়ে যায়, কারেন্ট অ্যাফেয়ার্স যদি হয়ে থাকে, তো সেগুলোকে আপডেট করে নিতে পারবে এর মধ্যে? তাহলে শুধু স্যার র্যাঙ্কটাই চেঞ্জ হবে। কিছু লক্ষ্যমাত্রা চেঞ্জ হয়ে যেতে পারে, হ্যাঁ। কিছু স্কিম নামাতে পারে, কিছু এগ্রিমেন্ট করতে পারে। যেগুলো তুমি আপডেশন পাবে সেগুলোকে এর মধ্যে ইনক্লুড করে নেবে, তাহলে তোমার কি হলো, পড়াটা একবারে হয়ে গেল। তাহলে আমাকে আবার 2021 সালের জন্য ওয়েট করে থাকতে হবে না, কারণ আমি 2020 সালে রিভাইজ করছি। ঠিক আছে, একটু আপডেট করে নেবে। স্যার আরেকটা হচ্ছে, আপনি ওই অ্যাওয়ার্ডের একটা লিস্ট দিয়েছিলেন না? লিঙ্ক? লিস্ট আচ্ছা, হ্যাঁ, অনেকগুলো অ্যাওয়ার্ডের একসাথে। সে তো তো বহুত দিন আগে, 2021 সালে। কোন হ্যাঁ সালটা? হ্যাঁ। তো ওটাও তো স্যার আপডেট হয়ে গেছে, তো ওটাও তো ওগুলো চেঞ্জ করে নিতে হবে।
ওখানে সব অ্যাওয়ার্ড লাগবে না, ধরো তুমি এই যে কলিঙ্গ প্রাইজ আছে না, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড, বা ধরো যে অস্কার প্রাইজ, নোবেল প্রাইজ, এই ধরনের যেগুলো স্ট্যাটিক লেভেলে বড় বড় অ্যাওয়ার্ড, বা ধরো তোমার আজকে ওই যে এবেল প্রাইজ, ঠিক আছে, বা জ্ঞানপীঠ, সরস্বতী সম্মান, এই ধরনের যেগুলো, বা তোমার ধরো যে কি বলে ম্যান বুকার প্রাইজ, এগুলো যেগুলো আর কি খুব ফেমাস বড় বড় অ্যাওয়ার্ড, স্ট্যাটিক জিকের মধ্যেও পড়ো এগুলো, সেগুলো কি তুমি করো কি যে মোটামুটি 2 বছরেরটা পড়ে যেতে হয়, কোন ইয়ারটা দেবে তার কোনো ঠিক থাকে না। আচ্ছা মানে ওটাও লাগবে এবার হ্যাঁ, নতুন করে। সেটা সাইমন ক্লাসে 2 বছর পড়ে যেতে হয়। অনেক সময় কি হয় 3 বছরের জিনিস 15 জিনিস দিয়ে দিতে পারে, 2021 সালে পরীক্ষা দিচ্ছে 2019 সালে কোশ্চেন দিয়ে দিতে পারে, ঠিক আছে। তো কারণ কি হয়, অনেক সময় অ্যাওয়ার্ডটা না, ধরো তুমি 2020 সালে পাবলিশড হচ্ছে বা দিচ্ছে, কিন্তু অ্যানাউন্স হয়েছে 2020 সালে 19 সালে, অনেক সময় এরকম হয় যে অ্যানাউন্সমেন্ট হয়ে রইলো কিন্তু হাতে পেলো পরের বছর, তার মানে কি হয় 2 বছরই খবরটা আসছে। হুম, তো এই জন্য 2 ইয়ারই পড়ে থাকতে হয় বা 3টে ইয়ার পড়ে থাকতে হয়। ওকে, ঠিক আছে ঠিক আছে। আজকে দীপকে আমি এন্ট্রি করতে দেবো না, নো ক্লাস এন্ট্রি, এটা হরিলুটের মানে কোনো মন্দির নয়, চলো ক্লাস নিয়ে বেরো তুমি। পরেরটা, একটু কড়া হতে হবে মনে হচ্ছে এবার, ভালো বন্ধুত্বমূলক ব্যবহার করে আমি একটা রগত দেখতে পাচ্ছি, কাজের কাজ উঠছে না। আমি সিনিয়র ফেলো হিসেবে ব্যবহার করছিলাম, এবার দেখছি স্যার হতে হবে, না হলে হবে না। আমি আবার স্যার হতে পারি না, সার হয়ে গুটিয়ে দিই। চলো, স্টেট অফ দ্য ওয়ার্ল্ডস ফরেস্ট রিপোর্ট 2020, এই রিপোর্টটা পাশ করছে আবার কে? রিপোর্টটা পাশ করছে দুজন মিলে, একটা হচ্ছে সেই ইউএনইপি, আর একটা হচ্ছে ফাও। ইউএনইপি আর একটাকে ফাও, ও বলে যাক আজকে। ইউএনইপি আর ফাও, ইউএনইপি আর ফাওটাকে, ফাও এর ফুল ফর্ম কি? ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। ফুড অ্যান্ড এগ্রিকালচার রিসার্চ অর্গানাইজেশন, এই ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, এই দুটো মিলিয়ে দুজন মিলে এই রিপোর্টটা পেশ করে। এই জন্য এই রিপোর্টটাকে অনেক সময় বলে দেওয়া হয়ে থাকে এই স্টেট অফ ওয়ার্ল্ডস ফরেস্ট রিপোর্ট বলা হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, এই রিপোর্টের বিষয়বস্তু কি? বিষয়বস্তু হচ্ছে যে এরা পরীক্ষা করে দেখেছে যে ধরো সারা বিশ্বে যে বন জঙ্গলগুলো রয়েছে এবং সেখানে যে মানুষজন বসবাস করে, ঠিক আছে, তারা মেনলি ইউজ করে কি সাস্টেনেবল প্রোডাক্টকে ইউটিলাইজ করে, এবং যার জন্য বায়োডাইভার্সিটি মোটামুটি টিকে রয়েছে, অসুবিধা হয় না। মানে একে প্রকৃতির সঙ্গে সেখানকার মানুষজন অন্তর্নিহিতভাবে জড়িত, তারা সেই বন জঙ্গলের খাবারের ওপর তারাই ডিপেন্ড করে, ঠিক আছে, বোঝা গেল? ম্যাক্সিমাম বন জঙ্গলে ফরেস্টের যে খাবার দাবারগুলো আসছে সেই খাবার দাবার ওপরই সেখানকার মানুষজন যারা ইনহ্যাবিটেন্টস তারা বেঁচে থাকছে, ঠিক আছে। এবং সেখানে প্রায় 60 ভ্যারিয়েবল তোমার ক্যাটারিস্টিক কন্ডিশনস আর ম্যানেজমেন্টস মানে হয়ে থাকে আর কি, অ্যাক্রস 236খানা দেশের মধ্যে, 236 কান্ট্রির মধ্যে, ঠিক আছে। এই বিশাল বড় প্রত্যেকটা দেশের মধ্যে যে বন সম্পত্তি রয়েছে তার মধ্যে যেসব মানুষজন বসবাস করছে তাদের মধ্যে প্রায় জীব বৈচিত্র্য বলতে পারো 60 ভ্যারাইটিস রয়েছে, যারা সেখান থেকে খাবার দাবারের সোর্স পেয়ে থাকে। এবং এই যে মানে বলবো কি, এই যে ফরেস্টের যে সেই ইউজটা মোটামুটি তোমার 236খানা দেশ করে থাকে, এবং সেটা মানে এটা হিউজ পরিমাণে হচ্ছে যাতে দেখা যাচ্ছে যে তার ট্রেন্ড, মানে বন জঙ্গল ব্যবহার করার ট্রেন্ড সেটাও পাল্টে যাচ্ছে। যদি তুমি 1990 সাল থেকে 2020 পর্যন্ত যদি দেখা যায়, গ্রাফ করা যায়, তাহলে দেখা যাবে যে বনের ওপর যে নির্ভরশীলতা সেটা অনেকটা কমেছে, বাট সেখানকার মানুষজন যারা এখনও রয়ে গেছে ইনহ্যাবিটেন্টস, ঠিক আছে, তারা এই 236খানা দেশের মধ্যে দেখতে গেলে সেখানে 60খানা ভ্যারিয়েবল প্রোডাক্টস বা ভ্যারিয়েবল কী বলবো রিলেশনস ক্যাটারিস্টিক্স সেগুলো পাওয়া যাচ্ছে 60টা, যেটা আরও আগে অনেকগুলো ছিল, এখন যেটা কমে গেছে অনেকটা, বোঝা গেছে। তার মধ্যে
এই 60 যেটা বললাম তার মধ্যে 80% হচ্ছে কী রকম ভ্যারিয়েবলস, মানে ক্যারেক্টারিস্টিক্স কী কী রয়েছে, মানে জীববৈচিত্র্য কীভাবে তোমার ভ্যারি করছে। 80% হচ্ছে অ্যাম্ফিবিয়ান স্পেসিস। অ্যাম্ফিবিয়ান মানে কি গো? যারা জলেও থাকে আবার ডাঙাতেও থাকে। উভচর। উভচর। হুম। তার মধ্যে বলছে 68% হচ্ছে ম্যামালস। ম্যামালস মানে স্তন্যপায়ী। স্তন্যপায়ী। আর বলছে 75% হচ্ছে বার্ডস, বার্ড স্পেসিস। ঠিক আছে, সব মিলিয়ে অন অ্যান এভারেজ 60% হচ্ছে 60 কাইন্ড অফ তোমার ভ্যারাইটিস ভেরিয়েবল জিনিস দেখা যায়। ঠিক আছে, এবং এই যে ফরেস্ট অঞ্চল সেটা গ্লোবালি 31%। গ্লোবালি 31%। গ্লোবাল ল্যান্ডমার্কের 31%। গ্লোবাল ল্যান্ডমার্কের 30% কভার করছে এই ফরেস্ট অঞ্চল। সারা পৃথিবীর যা ল্যান্ড অঞ্চল আছে 31% বন জঙ্গল অঞ্চল। যার মধ্যে টপ কান্ট্রি কোনগুলো, যেখানে সবচেয়ে বেশি বন জঙ্গল রয়েছে, বলতে পারবে? ও লোকজন ঠিক। বলো টপ কান্ট্রি কোন জঙ্গল, North America. কোন দেশগুলোতে তোমার সবচেয়ে বেশি জঙ্গল রয়েছে? নর্থ আমেরিকা। আফ্রিকার তো হ্যাঁ, আফ্রিকার অনেকগুলো দেশে তো বন জঙ্গল। অ্যামাজন কোথায় গো? নর্থ আমেরিকা, ব্রাজিল। হ্যাঁ, মাথা খারাপ সেরকম। কানাডায় জনসংখ্যা নেই। চায়না, রাশিয়া, তারপর ইউএস। টপ 5টা কান্ট্রি তাদের ল্যান্ডমার্কের থেকে বেশি মানে বন জঙ্গলের পরিমাণ বেশি। এই যে পৃথিবীতে যা জমি আছে তার 31% হচ্ছে তোমার জঙ্গল। তো সবচেয়ে বেশি জঙ্গল রয়েছে প্রথম 5টি দেশের নাম কি? ব্রাজিল, কানাডা, চায়না, রাশিয়া, ইউএসএ। ক্লিয়ার? এবং ইউনাইটেড নেশনসের যে ইউএনইপি যে রয়েছে, এই যে ইউএনইপি, এরা একটা স্ট্র্যাটেজিক প্ল্যান নিয়েছে। তমাল তুমি আছো না চলে গেছো? তমাল, স্ট্র্যাটেজিক যে প্ল্যান নিয়েছে কিসের জন্য? ফরেস্টের জন্য। সেই প্ল্যানে কি বলছে? সে প্ল্যানে বলছে যে ভাই 2030 সালের মধ্যে ওয়ার্ল্ড ওয়াইড 3% বন জঙ্গলকে ইনক্রিজ করতে হবে। ওয়ার্ল্ড ওয়াইড 3% বন জঙ্গলকে কী করতে হবে? ইনক্রিজ করতে হবে। বোঝা গেল? বোঝা গেল? হ্যাঁ স্যার। স্যার, বলো। এই 236টা দেশ আর 236টা দেশ আর মানে 7টা ভ্যারিয়েবল যে স্পিচ আছে ওটা একটু আবার একটু বলবেন স্যার, ওটা কি বলবেন? এই রিপোর্ট অনুযায়ী স্টেট অফ দ্য ওয়ার্ল্ডস ফরেস্ট রিপোর্ট 2020 অনুযায়ী বলছে যে সারা বিশ্বে যে গ্লোবালি যেখানে জমি রয়েছে 31%, যেখানে বন জঙ্গল রয়েছে, তার মধ্যে এই দেশগুলো ধরা নেওয়া হয়েছে 236খানা দেশ রয়েছে। 236খানা দেশের মধ্যে প্রায় জীববৈচিত্র্য এবং প্রত্যেক জীবের ওপরই ডিপেন্ড করছে এবং খাদ্য সঞ্চয় করছে আর কি, বা খাদ্য জোগাড় করে নেওয়ার ব্যবস্থা করে, সেরকম হচ্ছে তোমার 60 স্পেসিস রয়েছে, 60 ভ্যারিয়েবল স্পেসিস রয়েছে, বিভিন্ন রকম প্রজাতি রয়েছে। ঠিক আছে, ভ্যারিয়েবল দেখা যাচ্ছে। তার মধ্যে বলছে 80% হচ্ছে অ্যাম্ফিবিয়ান্স, 68% তোমার হচ্ছে ম্যামালস, 75 হচ্ছে বার্ডস। ওভারঅল 60টা হচ্ছে 60 ধরনের হচ্ছে প্রজাতি হলো। এবং তারা সারা পৃথিবীতে যে 71% যে জমির যে 71% তোমার জমির যে বন জঙ্গল রয়েছে, সেই বন জঙ্গলের দিক থেকে মানে বৃহত্তর এলাকা ভিত্তিক দেশগুলোর নাম কি? ব্রাজিল, কানাডা, চায়না, রাশিয়া এবং আমেরিকা।
ঠিক আছে, এবং ইউএনইপি বলছে যে 2030 সালের মধ্যে 3% বন জঙ্গল ওয়ার্ল্ড ওয়াইডলি কী করতে হবে, বাড়াতে হবে, যাতে কার্বন এমিশন কমে, মানে গ্রিন হাউস গ্যাস এমিশন যাতে কমে। বোঝা গেল? হ্যাঁ স্যার। নেক্সট, ফাওয়ের ফুল ফর্ম কি বলেছিলে? Food and Agriculture Authority of India. ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, তাই না? এটা একটা ইউএন এর একটা সাব অর্গান, ইউএনের একটা স্পেশালাইজ এজেন্সি যারা পার্টিকুলার খাবার দাবার নিয়ে দেখভাল করে, মানে হাঙ্গারের বিরুদ্ধে এরা লড়াই করে, যাতে সারা পৃথিবীর সমস্ত মানুষজন, সমস্ত প্রাণী যাতে খাবার দাবার পায়, সেই হাঙ্গারের বিরুদ্ধে লড়াই করার জন্য সংস্থাটার নাম হচ্ছে ফাও। ঠিক আছে, এদের গোলটা কি? টু অ্যাচিভ ফুড সিকিউরিটি, যাতে সবাই খাবার দাবার ঠিকঠাক করে পায়, খাদ্য নিরাপত্তা দেওয়া হচ্ছে এদের কাজ, হাঙ্গারের বিরুদ্ধে লড়াই করাটা এদের হচ্ছে কাজ। কবে এটা এস্টাবলিশমেন্ট হয়েছিল? কবে হয়েছিল এস্টাবলিশমেন্ট? 1945। 1945 সালে এস্টাবলিশ হয়েছিল। ভেরি গুড। ঠিক আছে, কতগুলো দেশ বর্তমানে মেম্বার কান্ট্রি? কতগুলো দেশের বর্তমানে মেম্বার কান্ট্রি? কতগুলো দেশ বর্তমানে মেম্বার কান্ট্রি? 194টা। 194 countries are the member countries of FAO. এর হেডকোয়ার্টার কোথায়? Rome, Italy. রোম, ইতালি। এই কোশ্চেনগুলো কিন্তু যখন তখন আসতেই পারে, একটু খেয়াল করে। এই কোশ্চেনগুলো যখন তখন প্রিলি মেন্স যখন তখন আসতে পারে, খেয়াল করে। ঠিক আছে, হলো? স্যার এখানে যে ফরেস্ট কভারের কথা এক এক করে 10 জন মিলে বলো না একসাথে, এক এক করে বলো, বলো কে কি বলছো। স্যার এখানে যে এই ফরেস্ট কভারের পার্সেন্টেজটা দিয়েছে 31%, এটা কি শুধু এই রিপোর্টটার কথা বললেই এটা বলতে পারবো, নাকি ওভারঅল যদি বলে ওয়ার্ল্ড এর ফরেস্ট কভার কত তাহলে 31%ই হবে? অ্যাকর্ডিং টু দিস রিপোর্ট। শুধু এই রিপোর্টের সঙ্গে এটা বলা যাবে? হ্যাঁ, বাট ফাওয়ার ইউএনইপি করছে, এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ রিপোর্ট একটা নিশ্চয়ই। হ্যাঁ, মধুমিতা কি বলছো? মধুমিতা স্যার ওই যে এই প্রাইস পেয়েছিল না প্রোগ্রামের থেকে এক্সপ্লো থেকে স্যার, শুনতেছি না, বলো একবার পরিষ্কার করে বলো। প্রাইস পেয়েছিল না এই 2020-তে কি ফুড পেয়েছিল? প্রোগ্রামের একটা বিষয় থেকে কি পেয়েছিল? নোবেল প্রাইজ অ্যাওয়ার্ডের হয়েছিল না স্যার? হ্যাঁ 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 হ্যাঁ, নোবেল প্রাইজ। হ্যাঁ, কি সেটা কি এক্সপো থেকে স্যার? এই রিপোর্ট থেকে? না 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 না, সেটা না, সেটা না, এটা ফুড প্রোগ্রামে সেটা না। তাদের প্রোগ্রাম বিভিন্ন রকম কাজকর্ম করার উপর হয়েছিল অল ওভার ওয়ার্ল্ড, তার জন্য। হলো গো, পরের টপিকে যাব। ও লোকজন, হ্যাঁ স্যার। চলো। আর আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের লাস্ট টপিকে যাই। অল্প অল্প করে আমরা এখন টপিক আলোচনা করব। 6 নম্বর টপিকটা হচ্ছে, একটা স্কিমের নাম বলে দিই, নগর वन স্কিম। নগর वन স্কিম, নাম শুনেছো স্কিমটা? নগর वन স্কিম। এই স্কিমটা কে লঞ্চ করেছে? মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ বলে যে মন্ত্রকটা রয়েছে ভারত সরকারের, ঠিক আছে, সেই সংস্থাটা এই স্কিমটা করেছে। পার্টিকুলার কোথার জন্য করেছে? করেছে তোমার
ইটানগরে। ইটানগর কোথায় গো? অরুণাচল, হুম। অরুণাচল প্রদেশ। স্যার ওটা কি স্যার, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জ। এই মন্ত্রক স্কিমটা লঞ্চ করেছে অরুণাচল প্রদেশের ইটানগরে। কেন? ফর ইমপ্লিমেন্টিং বা ইমপ্লিমেন্টেশন অফ আরবান ফরেস্ট, শহরাঞ্চলে গাছের খুব কম হয়ে যাচ্ছে, শহরাঞ্চলে বৃক্ষরোপণ করার জন্য যে স্কিম সেটাই হচ্ছে আরবান ফরেস্ট স্কিম বা নাগার বন স্কিম। বোঝা গেল? প্রথম শুরু হয়েছে তোমার এই টার্গেট, প্রথম শুরু হয়েছে তোমার ইটানগরে, প্রথম কাজ করা হয়েছিল এটা। বাট এই স্কিমের আন্ডারে যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে যে সারা দেশ জুড়ে প্রায় 200খানা আরবান সিটিতে এই প্রকল্প চালু করা হবে উইদিন 5 ইয়ার্স। 5 বছরের মধ্যে 200খানা শহরের মধ্যে এই স্কিম চালু করে দেওয়া হবে, যাতে সাধারণ মানুষজন এবং সরকার, ফরেস্ট ডিপার্টমেন্ট বা মিউনিসিপ্যালিটি বা বিভিন্ন রকম এনজিও বা লোকাল সিটিজেন, তারা প্রত্যেকে যাতে এখানে অংশগ্রহণ করতে পারে এবং সেই শহরগুলো যাতে বৃক্ষরোপণে ভরে দেওয়া যায়। ঠিক আছে? এবং এই প্রোগ্রামটার জন্য একটা নিশ্চয়ই রোল মডেল, একটা নিশ্চয়ই রয়েছে, শহর রয়েছে, তাই না? যেটাকে দেখিয়ে সরকার কাজকর্ম করার চেষ্টা করছে যে এরকমভাবে কাজটা করো। সেই রোল মডেল যে তোমার রয়েছে স্কিমটার, তার হচ্ছে পুনেতে রয়েছে। তো পুনেতে এই গাছ বুনে একটা জঙ্গল তৈরি করা হয়েছে। ঠিক আছে? সে জঙ্গলটা মানে কি বলবো, ম্যানমেড জঙ্গল তৈরি করা হয়েছে। তার নাম হচ্ছে ওয়ার্ডজে ফরেস্ট। তো এই মডেল অনুযায়ী সারা ভারতবর্ষের 200খানা শহরে 5 বছরের মধ্যে টার্গেট নেওয়া হচ্ছে যাতে বৃক্ষরোপণ দিয়ে এরকম জঙ্গল, ম্যানমেড জঙ্গল তৈরি করা যায়। মানে প্ল্যান্টিং করতে হবে, কেয়ার নিতে হবে, ম্যানেজমেন্ট করতে হবে পুরো সিস্টেমটাকে, ন্যাচারাল প্রসেসটাকে, টু সিকিউর এনভায়রনমেন্ট রাদার দ্যান আরবান এনভায়রনমেন্ট। বোঝা গেল? স্যার ওখানে একটা সাল বলেছিলেন না? কোনটা গো? 5 বছর বলেছিলাম, 5 বছরের মধ্যে। হ্যাঁ স্যার, এই 5 বছরের জন্য যেটা বললেন না, তার আগে ওই জায়গাটা আরেকবার একটু বলবেন। তার আগে কি বলেছিলাম তো নিজের মনে নেই। স্যার 200টা আরবান সিটিজের কথা কি বললেন ওই জায়গাটা, ওটা 200খানা আরবান সিটিতে তোমার এই গাছ পুঁততে হবে এবং মানে কি বলবো, মনুষ্য তৈরি কৃত্রিম এক ধরনের বন জঙ্গল তৈরি করতে হবে গাছ পুঁতে, আচ্ছা। গার্ডেনিং সেটার করে। রোল মডেল হচ্ছে পুনে। সেই পুনের এটা হয়েছে ওয়ার্ডস এ ফরেস্ট এরকম করে বানিয়েছে অলরেডি। সেটাকে মূল মডেল করে প্রথম এই স্কিমটা ইমপ্লিমেন্ট করা হচ্ছে অরুণাচল প্রদেশের ইটানগর, এবং সেটা সারা দেশ জুড়েই 200খানা শহরে করা হবে উইদিন 5 ইয়ার্স, মানে 2025-এর মধ্যে। যেখানে টার্গেট নেওয়া হচ্ছে যে ন্যাশনাল যে হাইওয়েগুলো রয়েছে না, সেখানে এই ন্যাশনাল হাইওয়েগুলোতে একটা সংকল্প নেওয়া হয়েছে। সংকল্পগুলো নাম হচ্ছে তোমার হরিত ভারত সংকল্প। নাম শুনেছ ও লোকজন? রাস্তার ধারে গাছ লাগানো যাবে? এক্স্যাক্টলি, হরিত ভারত সংলাপ। দ্যাট মিন্স ন্যাশনাল যে হাইওয়েগুলো রয়েছে তার দুধার দিয়ে গাছ পুঁততে হবে, এবং সেখানে টার্গেট নেওয়া হয়েছিল যে তোমার 25 দিনের মধ্যে 25 লাখ গাছ পোতা, 25 দিনের মধ্যে 25 লাখ প্লান্টেশন করতে হবে। এরকম করতে করতে সমস্ত ন্যাশনাল হাইওয়েগুলোতে ওই চারিদিক দিয়ে হরিত ভারত সংকল্প নেওয়া হয়েছিল। তো সেটাও তোমার এই নাগার ভান স্কিমের মধ্যে ইনক্লুড আর কি। বোঝা গেল? আচ্ছা, স্যার বলো। এই হরিত ভারত সংকল্পটা এই 2021-এ নেওয়া হলো না এই বছরের এনভায়রনমেন্ট ইয়েটা? হ্যাঁ, তো ওই না, জন্য তো হ্যাঁ স্যার, আমি তো ওই জন্য ইনক্লুড করে দিলাম। আরও একটা রিসেন্ট খবর আছে এই রিলেটেড, আরও একটা রিসেন্ট খবর আছে। খবরটা হচ্ছে হরিত পাথ। নাম শুনেছ? হরিত পাথ বলে একটা অ্যাপ বানিয়েছে সরকার। হরিত পাথ অ্যাপ বানিয়েছে টু ফ্যাসিলিটেট
ক্রিয়েশন অফ গ্রিন হাইওয়েজ, যে কোন দিক থেকে কোথায় তোমার গ্রিন হাইওয়েজগুলো রয়েছে সেটাকে লোকেশন করে দেওয়ার জন্য, দেখভাল করার জন্য বা মনিটরিং করার জন্য, মেনটেনেন্স করার জন্য তোমার একটা মোবাইল অ্যাপ, তার নাম হচ্ছে হরিৎপাত, সরকার লঞ্চ করে দিয়েছে। বুঝে গেল? সব এই স্কিমটার মধ্যে পড়ছে, নাগারো ফান্ড স্কিমের মধ্যে পড়ছে। তো এটা একটা উল্লেখযোগ্য স্কিম। তাহলে এবার যখন আমি এই টপিকগুলো আলোচনা করছি, কেন এই টপিকগুলো থেকে তোমার বিসিএস এর মেন্সে কাজে লাগবে, প্রিলিমসে কাজে লাগবে না। প্রথম কথা, প্রিলিমসের জন্য তোমাকে যে আমি পিলিগুলো দিচ্ছি, হ্যাঁ কাজে লাগবে না বলতে এরকমভাবে তো বলা যায় না যে কাজে লাগবে না, খুচখাচ করে কোনো টপিক চলে আসতেই পারে। যেহেতু আমি ধীরে সুস্থে এতখানি ডিটেল আলোচনা করছি ধরে ধরে, তার থেকে কোনো না কোনো কোশ্চেন আসতেই পারে। কিন্তু মাথার মধ্যে রাখো যে এগুলো মেজরলি তোমার লাগে বিসিএস এর মেন্সের জন্য এবং তোমার যে ডেসক্রিপটিভ পেপার তার জন্য। নিশ্চয়ই এখানে অনেক টপিক পাবে যেগুলো তোমার আইডিয়া দিচ্ছে অনেক, যে যখন তুমি বাংলা বা ইংরেজি ডেসক্রিপটিভ পেপার লিখতে যাবে সেখানে তোমার কী করে পড়া যায়, ইনক্লুড করবে, নিশ্চয়ই বুঝতে পারছো। এবং অবশ্যই এটা বিসিএস এর মেন্সের জন্য কাজে লাগছে, পিলির জন্য হালকা হাতে লেগে যেতে পারে, যেহেতু গত বছরের জিনিস বলছি, পিলির জন্য লাগতে পারে। এবং ধরে রাখো এই যে স্কিম থেকে বা এনভায়রনমেন্ট থেকে, যেহেতু লকডাউন হয়েছে, লকডাউনের জন্য প্রচুর প্রভাব পড়েছে এবং এই বিশেষ করে তোমার 4-5টা পয়েন্ট, এই টপিকগুলোই ফার্স্টে আমি পড়াবো আর কি। ফার্স্টে এইগুলোই পড়াতে হবে আমাদেরকে, টপিকগুলো থেকে বেশি বেশি করে ইম্পর্টেন্ট, তোমরাও বেশি করে এই ধরনের খবরগুলো দেখে যাবে। সে স্কিম হোক, কমিটি হোক, অ্যাপয়েন্টমেন্ট হোক, হোয়াট এভার যাই হোক না কেন, মেনলি দেখবে হেলথ সেক্টর, মেনলি দেখবে ফুড সেক্টর, মেনলি দেখবে এনভায়রনমেন্ট সেক্টর। ঠিক আছে? দ্যাট মিনস তিনটেই ইনডিরেক্টলি তোমার সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে পড়ে যাচ্ছে। এই বছর সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে প্রচুর কাজকর্ম করা হয়েছে, বুঝতেই পারছো। তার জন্য এই সেক্টরে যা যা অ্যাপয়েন্টমেন্ট, যা যা স্কিমস, যা যা তোমার অ্যাপ, সায়েন্স ডিফেন্সের যেসব ব্যাপার তুমি দেখতে পাও, সমস্ত কিছু এই বছরের জন্য প্রিলিমেন্সের জন্য ইম্পর্ট্যান্ট। আমি ঠিক এই কারণেই ক্লাইমেট টপিকটা তুলেছি এবং এই টপিকটা শেষ হতে পারলে আমি অন্য টপিকগুলোতে যাবো। এক এক করে আমি সোশ্যাল ইস্যু যেগুলো আছে, হেলথ ইস্যু, ফুড ইস্যু, এগুলো করবো, এক এক করে করে আমি যাবো। ঠিক আছে? তাহলে শেষ করতে পারি টপিকগুলো। কারেন্ট অ্যাফেয়ার্সের কোনো শেষ হয় না, আলোচনা করতে তাই চলতে থাকবে। বলো, এখানে কোনো সমস্যা আছে? নেই তো? ঠিক আছে, তাহলে আজকে আমি কারেন্ট অ্যাফেয়ার্স আজকে এই অবধি রাখছি। আমি একটু এবার কারেন্ট অ্যাফেয়ার্সের বদলে যা পড়া ছিল সে পড়াগুলো ধরবো।